ভাই আমরা লাইভে। আচ্ছা আচ্ছা, আবার লাইভে চলে আসলাম। তোমাদের সাথে আমার পরপর দুইটা লাইভ। তো সবাই যারা লাইভে জয়েন করতেছো সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন দাও, সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও। আর হচ্ছে তোমাদের যে মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে লিংকটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তো তোমরা সবাই ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। তোমরা সবাই ইতিমধ্যে জানো আজকে হচ্ছে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের মজার একটা অধ্যায়, কিন্তু একটু বড়। হ্যাঁ, মজার কিন্তু একটু বড়, নিউটনীয় বলবিদ্যা। হ্যাঁ, এর প্রথম অংশ আজকে আমরা পড়বো। নিউটনীয় বলবিদ্যা খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য এবং ইন্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট, বাট একটু বড়। সো আমরা একটু মজা করে পড়ার চেষ্টা করব। সবাই ফ্রেন্ডসদেরকে খুব তাড়াতাড়ি মেনশন করে দাও। আর মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলোতে আছে সব গ্রুপগুলোতে লিংকটা একটু শেয়ার করে দাও। সবাই সালাম দিচ্ছে। আচ্ছা ভাই, আমাকে একটু ফোনটা দাও। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই খুব দ্রুত জয়েন করো। তোমার এটাতে দেখা যায় না কেন কতজন? আচ্ছা, বোর্ডটা ক্লিয়ার আছে কিনা, বোর্ডটা লেখাগুলা ক্লিয়ার আছে কিনা এবং আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সবাই একটু কমেন্টস করো তো। সবাই কমেন্টস করে ফেলো যে বোর্ডের লেখাটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আর আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টস করো। সবাই যদি আমার লেখাটা দেখতে পারো তাহলে সবাই ক্লিয়ার লিখে কমেন্টস করো। ক্লিয়ার করা যায় না? কতজন হয়েছে? 100+। কত? 101। আচ্ছা ঠিক আছে, সবাই একটু দ্রুত আপু, ভাই আপু যারা জয়েন করেছো সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়বো, নিউটনীয় বলবিদ্যা। হ্যাঁ, তো দেখো আমরা হচ্ছে তোমার কি বলতো, বোর্ডে একটা লেখা সবাই দেখতে পাচ্ছ। কি লেখা আছে বলতো? ঘষেটির স্পর্শ। ঘষেটির কি বলো? স্পর্শ। আমরা সবাই জানি ঘষেটি বেগম ছিল। হ্যাঁ, তো হচ্ছে আমাদের মীর জাফর ছিল, ঘষেটি বেগম ছিল, এরা কি বিশ্বাসঘাতক ছিল। তো আলটিমেটলি সবাই জয়েন করো। আমি হচ্ছে এইটা শুরু করে দিব, ঠিক আছে? বল সম্পর্কিত যে ইয়াটা সবাই কমেন্টস করতেছে ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার আছে? জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার আছে না? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, আমরা কি শুরু করব তাহলে? জি ভাই। কত এখন? 110। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আস্তে আস্তে শুরু করি। দেখো, নিউটনীয় বলবিদ্যা নামের মাঝখানেই আছে বল। বল কথাটা দেখো, তোমার হচ্ছে দেখো বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা। সো আমাদের অধ্যায়ে শুরুতেই আছে আমাদের বল। সো আমাদের বল সম্পর্কে জানতে হবে, তাই না? বল, আমরা বল সম্পর্কে কি বলবো? কি হলো, আমি নিহালকে একটা কি করলাম, একটা ঘুষি দিলাম। ঠিক আছে, ধরো এই হচ্ছে ক্যামেরার পিছনে আছে নিহাল। সো নিহালকে একটা ঘুষি দিলাম। সো আমি বল প্রয়োগ করলাম, কিন্তু আমি তোর সাথে পেরে উঠবো? ফিরবো না। দেখা গেল যে আমি যে বেগে ঘুষি দিচ্ছি আমি তার মানে ডবল বেগে ফিরে আসবো, তাই না? তাহলে আমি ঘুষি দিয়েও কিন্তু কি বল প্রয়োগ করতেছি ঠিকই, কিন্তু ওটা আমি সরাইতে পারলাম না। সো এটাই আর কি, যে যা প্রয়োগ করলে, কোন বস্তুর উপর যে জিনিসটা প্রয়োগ করলে ওই বস্তুর হয় গতির পরিবর্তন হবে, অথবা গতির দিক পরিবর্তন হতে পারে, ঠিক আছে? অথবা গতিশীল হতে পারে, অথবা স্থির বস্তুটা গতিশীল হতে পারে, নাও হতে পারে। এটাকে আমি বলতেছি বল। আবার মাঝে মাঝে বিকৃতিও ঘটাতে পারে। আমরা বল প্রয়োগ করে কোনো কিছু বিকৃতিও ঘটাইতে পারি। ধরো একটা আমার হাতে একটা কি আছে, প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের বোতলকে আমি কি করলাম, বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করে কি করলাম, ওইটাকে আমি সংকুচিত করে ফেললাম। তাহলে কি একটা বিকৃতি ঘটলো না? তো বল প্রয়োগ করলে আমরা অনেকগুলো কাজ হতে পারে। এক, প্রথমে তোমার বল প্রয়োগ করলে তোমার কি হতে পারে, গতিশীল হতে পারে, কোনো বস্তু গতিশীল হতে পারে। দুই, কি হতে পারে, গতির দিক পরিবর্তন করতে পারে। তিন, কি করতে পারে বলো, বিকৃতি ঘটাইতে পারে। ঠিক আছে, বল প্রয়োগ করলে আবার ত্বরণও সৃষ্টি হতে পারে। বল প্রয়োগ করলে আবার কি সৃষ্টি হতে পারে, ত্বরণ। সো বল কি জিনিস এটা আসলে আমরা সবাই জানি কম বেশি। সো এবার দেখো আমি বোর্ডে একটা কথা লিখে রাখছি, ঘষেটির স্পর্শ। হ্যাঁ, আমাদের বলের প্রকার ভেদের মধ্যে দেখবা বই প্রথমে লেখা আছে স্পর্শ বল, অস্পর্শ বল। দুই ধরনের বল মোটামুটি আছে, একটা হচ্ছে স্পর্শ বল, একটা অস্পর্শ বল।
যে বল সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ কানেকশন বা সংস্পর্শের প্রয়োজন হয় সেই বলটাকে আমরা বলবো স্পর্শ বল। মনে থাকবে, যে বল সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ কানেকশন বা সংস্পর্শের প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো স্পর্শ বল। মনে থাকবে? তাহলে দেখো আমরা স্পর্শ বলের সংজ্ঞা জেনে গেছি, কিন্তু মেডিকেলে তো সংজ্ঞা অত বেশি আসে না। আসে কি তাহলে? উদাহরণ আসে, যে নিচের কোনটা স্পর্শ বলের উদাহরণ বা উদাহরণ নয়। তাহলে দেখো এইখানে হচ্ছে আমরা পড়লাম ঘষেটির স্পর্শ। ঘষেটির কি বলো? স্পর্শ। তাহলে দেখো ঘষেটির ঘ দিয়ে হচ্ছে ঘর্ষণ বল, ঘষেটির ঘ দিয়ে হচ্ছে কি বলো? ঘর্ষণ বল। সে দিয়ে হচ্ছে সান্দ্র বল অথবা সংঘর্ষের ফলে সৃষ্ট বল, সংঘর্ষের ফলে সৃষ্ট বল। টি দিয়ে হচ্ছে টান বল, টি দিয়ে কি বলো? টি দিয়ে হচ্ছে টান বল। ঠিক আছে? আর স্পর্শ দিয়ে তো স্পর্শ বল। তাহলে স্পর্শ বলের উদাহরণ হচ্ছে তিনটা: ঘর্ষণ বল, সংঘর্ষের ফলে সৃষ্ট বল, টান বল, সান্দ্র বল। ঠিক আছে? তাহলে এই কথাটা একটু মাথায় রাখবা যে স্পর্শ বলের উদাহরণ আসলে কোনগুলা। ঠিক আছে? এটুকু ক্লিয়ার? তাহলে এখান থেকে কোন টাইপের কোশ্চেন হতে পারে? নিচের কোনটা স্পর্শ বলের উদাহরণ বা উদাহরণ নয়, এরকম টাইপের কোশ্চেন দিতে পারে। ঠিক আছে? ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটুকু ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে আমরা একটু নেক্সট টপিকসে যাব, যেহেতু আমাদের স্পর্শ বল হয়ে গেছে। এখন তোমরা আমাকে একটু জানাই ফেলো তো যে স্পর্শ বল, আমি বললাম কি বলো? স্পর্শ বল হচ্ছে দুইটা বস্তুর সংস্পর্শের প্রয়োজন হবে, তাই না? তাহলে অস্পর্শ বল কি হবে বলো তো? অস্পর্শ বল যা কি দুইটা বস্তুর সংস্পর্শের প্রয়োজন হবে না, এমনিই কাজ করবে। মহাকর্ষ বল, মহাকর্ষ বল মানে কি? এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে, যে কোনো দুইটা বস্তু, ধরো এই একটা বস্তু, ঠিক আছে, ধরো এইটা হচ্ছে সাপোজ, আমি যদি একটু আঁকাতে চেষ্টা করি, যদিও ভালো আঁকাইতে পারি না, ঠিক আছে, ধরো তোমার এটা হচ্ছে ধরো বাংলাদেশের মানচিত্র, ঠিক আছে, এটা কি আঁকালাম? বাংলাদেশের মানচিত্র। এই বাংলাদেশের মানচিত্রের মধ্যে এই জায়গায় আছে হচ্ছে নেহাল, এই জায়গায় কি আছে বলো? নেহাল। নেহাল এরকম ভাবে নাচানাচি করতেছে, ঠিক আছে। এখন নেহালের যে ভবিষ্যতে যে আসলে নেহালের জীবন সঙ্গিনী হবে, সে ধরো আছে উগান্ডায়। কোথায় আছে বলো? উগান্ডায় আছে। এখন ধরো এইটা হচ্ছে বাংলাদেশ, এইটা হচ্ছে পুরা মানে বাংলাদেশের মধ্যে তো মানে পৃথিবীর মধ্যে তো বাংলাদেশ এত জায়গা নাই, আমি ধরে নিলাম যেহেতু বোর্ড এত বড় না, তো ধরো এইখানে আছে উগান্ডা, ঠিক আছে, এইখানে কি আছে? উগান্ডা। তাহলে দেখো ওদের মধ্যে কিন্তু আসলে কোনো স্পর্শ নাই, ওদের মধ্যে কি আসলে কোনো স্পর্শ নাই, কিন্তু মনের টান আছে, তাই না? মনের টান আছে। তো মনের টানের কারণে ওদের মধ্যে একটা বল কাজ করতেছে, ওটা কি? অস্পর্শ বল। ঠিক আছে? তাহলে মহাবিশ্বের মধ্যে ও একটা কি ব্যক্তি, আর ওই উগান্ডায় অবস্থিত আরেকটা কি মেয়ে, ও কিন্তু একটা ব্যক্তি। তাহলে আমরা জানি এই মহাবিশ্বের যে কোনো দুইটা জিনিসের মধ্যে যে বলটা কাজ করে এটা কি বলো? কি বল? মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল বা এটা কি একটা অস্পর্শ বল, কোনো স্পর্শ নাই, বা তারপরেও কি বলো? একটা বল কাজ করতেছে। বোঝা গেছে? তাহলে এটা কোন ধরনের বল? হ্যাঁ, তো ওই যে মাঝে মাঝে তোমরা হচ্ছে বলো না যে কি দূরত্ব আসলে কি করে? দূরত্ব আসলে কাছে আনে। কোন বলের কারণে? অস্পর্শ বলের কারণে, তাই না? অস্পর্শ বল, একটা অদৃশ্য বল থাকবে, যেমন নেহালের উগান্ডার সেই বান্ধবীর মধ্যে যে অস্পর্শ বল থাকবে, ঠিক আছে। তাহলে মহাকর্ষ বল, এইটা একটু সবাই মনে রাখবা যে অস্পর্শ বল আসলে কি। ঠিক আছে? সবাই ক্লিয়ার অস্পর্শ বল কি জিনিস? আচ্ছা, তাহলে দেখো এরপরে আমরা বলের প্রকারভেদ পড়ে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের বলের বৈশিষ্ট্য পড়া লাগবে। যে বলের বৈশিষ্ট্য, অলরেডি তোমরা অনেক কিছু জেনে ফেলছো যে বলের বৈশিষ্ট্যটা আসলে কি, তাই না? বলের বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি বলো? বল আমরা জানি, বল সম্পর্কিত একটা সূত্র F সমান সমান ma। F সমান সমান কি জানি? ma। ঠিক আছে? এখন আমাকে একটা কথা বলো তোমরা, যে F এর সাথে A এর একটা কানেকশন আছে না? F এর সাথে এর কিন্তু একটা কানেকশন আছে, কিভাবে বলো? F যদি ধরো সাপোজ F টা শূন্য হয়ে গেল, মানে আমি কোনো বল প্রয়োগ করলাম না, কোনো বল প্রয়োগ আমি করলাম না, F যদি শূন্য হয়, তাহলে আমরা লিখতে পারি ma is equal to 0। ma is equal to কি? 0। ঠিক আছে? এখন এই যে ma is equal to 0, তাহলে m এর গুণফল মানে m আর a এর গুণফল এটা শূন্য হবে তখনই যদি m is equal to 0 হয়, অথবা কি a is equal to 0 হয়। কিন্তু বলতো m কখনো কি শূন্য হতে পারে? m কখনো কি শূন্য হতে পারে? m শূন্য হতে পারে না। তুমি যেখানেই নিয়ে যাও, নেহালের ভর কিন্তু সেম। তুমি যদি নেহালের চাঁদেও নিয়ে যাও, তাও কি নেহালের ভর ওই একই থাকবে। ঠিক আছে? নেহালের ভর কি কখনো পাল্টাবে বলো? পাল্টাবে না। তাহলে দেখো ওই নেহালের ভর কিন্তু সবসময় সেম থাকবে, ও কিন্তু কখনো শূন্য হবে না। ও কিন্তু কখনো বলতে পারবে না যে ভাইয়া আমি না অনেক চিকন হয়ে গেছি, হ্যাঁ আমি না, আমার ভর না একদম শূন্য হয়ে গেছে। তো এটা কিন্তু ও কখনো বলতে পারবে না, তাই না? কিন্তু
এইটা বলা যাবে যে হ্যাঁ ত্বরণটা শূন্য হয়েছে, ত্বরণটা শূন্য হইলে কি বলটা শূন্য হবে, কিন্তু ভর কখনো শূন্য হয় না, ভর অলওয়েজ অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এটা মনে রাখবা, ভর অলওয়েজ কি অপরিবর্তিত থাকে। ঠিক আছে, তাহলে এ শূন্য হইলো, তাহলে বলো তো বলের সাথে এর কি একটা কানেকশন আছে? যে বল যদি শূন্য হয় এও শূন্য হচ্ছে, তাহলে কি বলতো, যদি আমি বল প্রয়োগ না করি ত্বরণ কি ঘটবে? ঘটবে না। তাহলে বল প্রয়োগ, তাহলে এটা একটা বলের বৈশিষ্ট্য, যদি কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ না করি তাহলে তার ত্বরণ হয় না, তাহলে তার ত্বরণ হয় না। বলতো ত্বরণ না হইলে ওই বস্তুটা কি অবস্থায় আছে? ওই বস্তুটা সমবেগে চলতেছে। তাহলে তাহলে বলে আরেকটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, বল প্রয়োগ না করলে বস্তুগুলা সমবেগে চলতে থাকে, তখন v u হয়ে যায়, আদি বেগ এবং শেষ বেগ সমান হয়ে যায়। বোঝা গেছে কি? আচ্ছা, মনে রাখবা বল অলওয়েজ কিসে কাজ করে জানো? বল অলওয়েজ জোড়ায় জোড়ায় কাজ করে, জোড়ায় জোড়ায়। একটু আগে আমরা জোড়া বানাইলাম না? কার কার জোড়া বানাইলাম? নিহাল আর নিহালার সেই উগান্ডার বান্ধবী। উগান্ডার বান্ধবীর নাম কি জানো? উগান্ডার বান্ধবীর একটা নাম, ঠিক আছে? আচ্ছা, নিহাল যেহেতু এন দিয়ে, ঠিক আছে, তাহলে নেহালের সাথে মিল রেখে আমরা সেই নেহালের উগান্ডার বান্ধবীর নাম রেখে দিলাম নেহা। ঠিক আছে, তাহলে নেহাল আর নেহা, ঠিক আছে, এদের দুইজনের মধ্যে কি, এদের দুইজনের মধ্যে অস্পর্শ বল আমরা কাজ করেছি, তাই না? অস্পর্শ বল। তাহলে এরা কি বলতো, জোড়ায় জোড়ায় কাজ করবে, অলওয়েজ জোড়ায় জোড়ায়। ঠিক আছে, অলওয়েজ কি বলো, জোড়ায় জোড়ায়। তাহলে তোমরা হচ্ছে সবাই মাথায় রাখবা কি, বল অলওয়েজ কি জোড়ায় জোড়ায় কাজ করে, জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। ঠিক আছে, এই কথাটা সবসময় মাথায় রাখবা। আর বল প্রয়োগ না করলে কি হয়, ত্বরণও কি হয় না, সমবেগে চলতে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি কিন্তু বলের সংজ্ঞার মধ্যে বেশ কিছু কথা লিখেছিলাম। বলের সংজ্ঞার মধ্যে আমি বলছিলাম কি বলতো, বলের সংজ্ঞার মধ্যে যে বল প্রয়োগ করলে কোন বস্তুর গতির মান, মানে গতিটা পরিবর্তন হতে পারে, আবার গতির দিকও পরিবর্তন হতে পারে, অথবা গতিশীল বস্তু এটা স্থির হয়ে যাইতে পারে। ঠিক আছে, তাহলে এইগুলো সব কি বলের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো বলের বৈশিষ্ট্য গুলো মনে হয় সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। ঠিক আছে, এইবার আমরা বলের আর এক ধরনের প্রকারভেদে চলে যাব, সেটা হচ্ছে মৌলিক বল। ঠিক আছে, কি লিখবো বলো? মৌলিক বল, মৌলিক, মৌলিক বল। ঠিক আছে, মৌলিক। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে একটু গান টান শোনো বেশি, ঠিক আছে, বিশেষ করে মানে এখন তো আর ধরো ওইভাবে বাংলা গান তোমরা শুনো না, আমিও নিজেও বাংলা গান কম শুনি, বাট তারপরও যদি তোমরা গান টান শুনে থাকো তাহলে মাঝে মাঝে সিঙ্গাররা বলে যে এটা আমার একক মৌলিক গান। কি বলে বলো? মৌলিক গান। মৌলিক গান মানে কি জানো? ওনার নিজের, ওইটা ওনার নিজের, ওটা উনি কারো কাছ থেকে কপি করে নাই, বা ওটা উনি কারো গাওয়া গান উনি আসলে নেক্সট বার ওটা গাচ্ছে না। ঠিক আছে, তাহলে মৌলিক মানে হচ্ছে একদম নিজের বল, ওটা স্বতন্ত্র, স্বাধীন ওরা। ঠিক আছে, তাহলে মৌলিক বল কাকে বলবো? যে বল স্বাধীন এবং নিরপেক্ষ, যে বল স্বাধীন এবং নিরপেক্ষ, যা অন্য কোন বলের উপর নির্ভর করে না। এরা স্বাধীন এবং নিরপেক্ষ, এরা অন্য কোন বলের উপর নির্ভর করে না, বরং এরাই আরো অন্যান্য বল সৃষ্টি করে, সেটাকে বলতেছি আমরা মৌলিক বল। মনে থাকবে, মৌলিক যারা স্বাধীন বা নিরপেক্ষ, যা অন্য কোন বলের উপর নির্ভর করবে না, যা মানে ওই মৌলিক বলই অন্যান্য বল সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে মৌলিক বল আছে 4 রকমের। মৌলিক বল কয় রকমের আছে বলো? 4 রকমের আছে। আমরা দেখি কয় কয় রকমের আছে। আমরা হচ্ছে আপেক্ষিক সবলতার বিচারে সাজাবো। ঠিক আছে, মানে সব থেকে দুর্বল বল যেটা, সেটাকে আমরা সামনে লিখবো, মহাকর্ষ বল। ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখালাম নেহাল আর নেহার মধ্যে যে বলটা মহাকর্ষ বল, তাহলে এটা কি সব থেকে দুর্বল? তাহলে দেখো নেহাল, তোমাকে কিন্তু আরো সবল বলে তাকে টানতে হবে, তাই না? একদম দুর্বল বলে টানলে কিন্তু হবে না। তাহলে দেখো তার মধ্যে যে বলটা, ওদের মধ্যে কিন্তু এখন স্ট্রং কানেকশন নাই। কেন বলতো? দূরত্ব বেড়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে। ঠিক আছে, আমরা গত ক্লাসে দেখছিলাম কি, শেষমেশ জয় ভাই আর মনুল ভাই দূরত্ব বেড়ে গেছিল। সো এই দূরত্ব বাড়ালে কি হয়ে যায়? তোমার হচ্ছে মহাকর্ষ বল মানে কি, বলটা আসলে দুর্বল হয়ে যায়, টানটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই যে মহাকর্ষ বল, এটা কি বলো? সব থেকে দুর্বল, সব থেকে দুর্বল বল কোনটা বলো? মহাকর্ষ বল। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে যদি আমি আপেক্ষিক সবলতার বিচার করি, তাহলে তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তারপরে হচ্ছে থাকে তড়িৎ চৌম্বকীয় বল, তড়িৎ চৌম্বকীয় বল। ঠিক আছে, তারপরে থাকে হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল, সব থেকে সবল। ঠিক আছে, সবল নিউক্লিয় বল। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো মহাকর্ষ বল সব থেকে দুর্বল, তারপরে কোনটা? দুর্বল নিউক্লিয় বল, তারপরে তড়িৎ চৌম্বকীয় বল, আর সবার
দেখো যেটা সব থেকে সবল, তার নামের মধ্যেই সবল কথাটা আছে, সবল নিউক্লিয় বল, সব থেকে সবল। ঠিক আছে, এখন আমরা যদি এই মহাকর্ষ বলের পাল্লার কথা বলি, মনে রাখবা আমি প্রথমে কি করলাম বলতো, আপেক্ষিক সবলতার বিচারে আমি সাজাইলাম সব থেকে দুর্বল মহাকর্ষ, তারপরে দুর্বল নিউক্লিয় বল। সব থেকে দুর্বল কোনটা? মহাকর্ষ, তারপরে দুর্বল, তারপরে তড়িৎচুম্বকীয়, তারপরে সবল নিউক্লিয়। মনে রাখবা 1 আর 3, কি বলছি, 1 আর 3 এই দুইটার পাল্লা অসীম হয়। এই দুইটার পাল্লা কি হয় বলো? অসীম হয়। মনে রাখবা 1 আর 3 মানে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, এই দুইটার বলের পাল্লা কি হয়? অসীম হয়। মনে রাখবা মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বলের পাল্লা হচ্ছে অসীম। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10 টু দি পাওয়ার -16 মিটারের থেকেও কম হয়। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10 টু দি পাওয়ার -16 মিটারের থেকেও কম হয়। সবল নিউক্লিয় বলের পাল্লা 10 টু দি পাওয়ার -15 মিটার হয়। মনে থাকবে, এটা মনে রাখতে হবে কিন্তু অবশ্যই। পাল্লা কার, বিশেষ করে এই অসীম, কার কার পাল্লা অসীম অবশ্যই মনে রাখতে হবে। মনে রাখবা 1 আর 3 এই দুইটার হচ্ছে পাল্লা কি হয়? অসীম হয়। তার আগে মনে রাখবা কে সবল কে দুর্বল। ঠিক আছে, সবার আগে কোনটা বলো তো? দুর্বল মহাকর্ষ বল। ঠিক আছে, আমরা কি নিহার মাধ্যমে বুঝে ফেললাম, তাই না? তারপরে দুর্বল নিউক্লিয় বল, তারপরে তড়িৎচুম্বকীয়, তারপরে সবল নিউক্লিয় বল। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা এটা একটু মুছে ফেলি। আমরা যদি এরপরের কথাটা বলি যে মহাকর্ষ বল, এই যে বলগুলো সৃষ্টি হচ্ছে, এই বলগুলো কিসের মাধ্যমে সৃষ্টি হচ্ছে জানো? বিভিন্ন কণার পারস্পরিক বিনিময়ের কারণে কিন্তু এই বলগুলো সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের কণার পারস্পরিক বিনিময়ের কারণে এই বলগুলা সৃষ্টি হয়। দেখো মহাকর্ষ বল এইটা আসলে গ্রাভিটন নামক, ঠিক আছে, গ্রাভিটন নামক কণার বিনিময়ে মহাকর্ষ বলটা সৃষ্টি হয়। মনে রাখতে হবে, হিউজ ইম্পর্টেন্ট টপিকস এটা, যে মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের কারণে সৃষ্টি হয়? গ্রাভিটন। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে ইন্টারমিডিয়েট, একটু নামটা বড়, তারপরও কি মনে রাখতে হবে? ইন্টারমিডিয়েট জেড বোজন নামক কণার বিনিময়ের কারণে দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয়। ইন্টারমিডিয়েট জেড বোজন, গ্রাভিটন কণার বিনিময়ের কারণে মহাকর্ষ বল সৃষ্টি হয়। তড়িৎ চৌম্বকীয় বল ফোটন নামক কণার বিনিময় তড়িৎ চৌম্বকীয় বল সৃষ্টি হয়। আর সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন নামক কণার বিনিময় হচ্ছে কি হয়? সবল নিউক্লিয় বল সৃষ্টি হয়। সবল নিউক্লিয় বলের একটা বাহক কণা আছে, তার নাম কি জানো? তার নাম হচ্ছে গ্লুয়ন। ঠিক আছে, জাস্ট এই কথাগুলা, এই যে 4টা কথা আমি বললাম খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যদি আমি বলি এই 2টা। ঠিক আছে, দেখবা তোমরা বিভিন্ন তোমার অ্যাডমিশনে যখন কোচিং করবা, কোচিং এর পরীক্ষায় বলো বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বলো, অবশ্যই এই 2টা কিন্তু পড়ে যেতে হবে, যে গ্রাভিটন কোনটার কারণে? মহাকর্ষ বল। আর ফোটনের কারণে কি হয়? তড়িৎ চৌম্বকীয় বল। আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে ইন্টারমিডিয়েট জেড বোজন। সবল নিউক্লিয় বলের হচ্ছে কোনটার কারণে বলো? মেসন। বাহক কণা কোনটা? গ্লুয়ন। সবাই একটু কমেন্টস করে আমাকে জানাবা অবশ্যই, সেটা হচ্ছে কার পাল্লা, কোন কোন বলের পাল্লা অসীম। সবাই আমাকে কমেন্টস করে জানাবা কোন কোন বলের পাল্লাটা অসীম, কোন কোন বলের পাল্লা অসীম। সবাই কমেন্টস করে ফেলো, কোন কোন বলের পাল্লা অসীম। নেট প্রবলেম। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আর বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? কি নেট প্রবলেম হচ্ছে কিনা একটু বলো তো সবাই। কোন কোন বলের পাল্লা অসীম, সবাই একটু কমেন্টস করে ফেলো। মহাকর্ষ তড়িৎ, ওকে ঠিক আছে, মহাকর্ষ তড়িৎ এই 2টা হচ্ছে পাল্লা। হ্যাঁ ক্লিয়ার, অনেকে বলছে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার ক্লিয়ার আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এই 2টা কিন্তু শিখে ফেললাম। আর কোনটার বিনিময়ের কারণে কি হয় এগুলাও কিন্তু আমরা শিখে ফেললাম। আমি আবার একটু রিপিট করে দেই। মেসন হচ্ছে সবল নিউক্লিয় বল, তড়িৎ চৌম্বকীয় বল হচ্ছে ফোটন, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে ইন্টারমিডিয়েট জেড বোজন, আর মহাকর্ষ বল হচ্ছে গ্রাভিটন। মনে থাকবে গ্রাভিটন, এটা আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো আমাদের কিছু উদাহরণ পড়া লাগবে, প্রত্যেকটার কিছু উদাহরণ পড়া লাগবে। এটা হচ্ছে আমি তোমাদের বলে দিব। আর কিছু আপেক্ষিক সবলতা পড়া লাগবে। আমরা ধরে নিলাম মহাকর্ষ, আমরা তো জানি মহাকর্ষ বল সবথেকে দুর্বল। এখন এই দুর্বল বলটাকে আমরা 1 ধরে নিলাম। কত ধরে নিলাম? 1। তাহলে মহাকর্ষ বলকে 1 যদি আমরা ধরি, তাহলে তার সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বলের সবলতা দাঁড়ায় 10 টু দি পাওয়ার 30।
তড়িৎচুম্বকীয় বলের সবলতা দাঁড়ায় 10 টু দি পাওয়ার 39, সবল নিউক্লিয় বলের সবলতা দাঁড়ায় 10 টু দি পাওয়ার 41। কার সাপেক্ষে? মহাকর্ষ বলের সাপেক্ষে। মহাকর্ষ বলকে আমরা 1 ধরে নিয়েছি, তাহলে 1 10 টু দি পাওয়ার 30, 10 টু দি পাওয়ার 39, 10 টু দি পাওয়ার 41। ঠিক আছে। আচ্ছা, এইখানে আবার একটু তোমার হচ্ছে কি বলতো, একটু তোমার দ্বন্দ্ব আছে। কি দ্বন্দ্ব? ইসাক স্যার আর তোফাজ্জল স্যারের মধ্যে একটু দ্বিধা দ্বন্দ্ব আছে। তোফাজ্জল স্যার আবার বলে দিয়েছে এটা 10 টু দি পাওয়ার 40, এটা 10 টু দি পাওয়ার 42। ঠিক আছে। কেউ যদি একটু বেশি জানতে চাও তাহলে একটু মনে রাখতে পারো, তা না হলে এই দুইটা জানা থাকলেই হবে। 10 টু দি পাওয়ার 39, 10 টু দি পাওয়ার 41। তোফাজ্জল স্যার মূলত হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করে তারা হচ্ছে মূলত তোফাজ্জল স্যারের বইটা ফলো করে বা শেলু স্যারের বইটা ফলো করে। সো আলটিমেটলি যারা একটু বেশি জানতে চাও তারা এই দুইটা ইনফরমেশন একটু জেনে রাখতে পারো, 10 টু দি পাওয়ার 40 আর 42। আর নরমালি হচ্ছে 10 টু দি পাওয়ার 39 আর 41। ঠিক আছে, এটা হচ্ছে নরমালি মনে রাখবা। ওকে। আচ্ছা, তাহলে আমরা এই সবলতাগুলো জেনে ফেললাম। ঠিক আছে। ওকে, তাহলে এরপরে হচ্ছে আমাদের কিছু উদাহরণ জানা লাগবে। উদাহরণ কি বলো? এই যে মহাকর্ষ বল, মহাকর্ষ বল আসলে কোথায় ক্রিয়া করে? যদি আমরা গ্যালাক্সি গঠন করতে যাই, যদি আমরা গ্যালাক্সি গঠন করতে চাই তাহলে মহাকর্ষ বল। গ্যালাক্সি গঠনে, গ্যালাক্সি গঠন, তাহলে গ্যালাক্সি গঠনে সাহায্য করে কোন বল? মহাকর্ষ বল। ইম্পর্টেন্ট আছে। দুর্বল, এটা সবথেকে ইম্পর্টেন্ট। এরপরে যে কথাটা বলবো এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে দুর্বল নিউক্লিয় বল এটা হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দায়ী। ঠিক আছে, কি ক্ষয়ের জন্য দায়ী? বিটা ক্ষয়ের, তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য দায়ী কোন বল? কোশ্চেন আসে, তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য দায়ী কোন বল? অ্যান্সার কি হবে? দুর্বল নিউক্লিয় বল। যদি বলে নিউক্লিয়াসের বিটা ক্ষয়ের জন্য দায়ী কোন বল? বলো দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে। আচ্ছা, তড়িৎচুম্বকীয় বল কি বলো? তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। তার আগে আমরা সবল নিউক্লিয় বলটা একটু দেখে আসি। সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল কিসের মধ্যে কাজ করবে জানো? নিউক্লিয়াসের মধ্যে, মানে প্রোটন এবং নিউট্রন। তাহলে সাপোজ এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে, এইখানে আছে প্রোটন আর কি নিউট্রন, প্রোটন আর নিউট্রন আছে। ঠিক আছে, এই যে প্রোটন আর নিউট্রন কি একত্রে আবদ্ধ করে রাখতেছে নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে, এই প্রোটন আর নিউট্রন আমরা জানি কি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে আর সমধর্মী চার্জ কি করে? বিকর্ষণ করে। তাহলে বলো তো এই যে প্রোটন প্লাস আর নিউট্রন তো তোমার নিউট্রাল। ঠিক আছে, তো এদের মধ্যে কি কোনো ওইভাবে কোনো আকর্ষণ আছে? এটা তো বিপরীতধর্মী না, সো এদের মধ্যে তো ওইভাবে আকর্ষণ থাকার কথাও না। কিন্তু আলটিমেটলি সবথেকে বেশি আকর্ষণ আছে। কেন বলো? এই প্রোটন আর নিউট্রনের মধ্যে আলটিমেটলি সবল নিউক্লিয় বল কাজ করে। এই সবল নিউক্লিয় বল, তাহলে মনে রাখতে হবে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বল সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এইটার মাধ্যমে আসলে এই নিউক্লিয়াস গুলা একত্রে আবদ্ধ থাকে। নিউক্লিয়াস গুলো একটা আবদ্ধ থাকে কিসের মাধ্যমে? সবল নিউক্লিয় বলের মাধ্যমে। ঠিক আছে। আর তোমার কি মহাকর্ষ বল আরেকটা জায়গায় কাজ করে, সেটা কি বলো? প্রোটন আর ইলেকট্রন, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে বল, ঠিক আছে, এটা হচ্ছে কি বলো? তোমার হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, তাহলে দেখো প্রোটন আর নিউট্রন বললে সবল নিউক্লিয় বল, গ্যালাক্সি গঠনে বললে মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য দায়ী বা বিটা ক্ষয়ের জন্য দায়ী। আর তড়িৎচুম্বকীয় বল, এরপরে আমাদের বাকি আছে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এটা হচ্ছে আমরা একটা ছন্দের মাধ্যমে শিখবো। চলো, তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বলের ছন্দটা কি আমরা একটু শিখে ফেলি। তড়িৎচুম্বকীয় বলের উদাহরণ আমরা কিভাবে মনে রাখবো? তড়িৎচুম্বকীয়, ভাই আমাকে একটু টিস্যু দাও তো। টিস্যু কই? নিচে না। ও হ্যাঁ। আচ্ছা, তড়িৎচুম্বকীয় বলের উদাহরণ এটা হচ্ছে কি জিনিস সেটা আমরা একটু চলো পড়ে আসি। দেখো তড়িৎচুম্বকীয় বল এর কথা যদি আমি বলি, তড়িৎ চৌম্বকীয় বল, তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে আমরা উদাহরণ যদি মনে রাখতে চাই তাহলে একটা ছন্দ মনে রাখতে হবে। কি জানো কি ছন্দ? ছন্দটা হচ্ছে ঘরে আসো। কি বলো? ঘরে আসো। কে ঘরে আসবে? কাকে ঘরে আসতে বলতেছে নেহাল? হ্যাঁ, ঘরে আসো। তোমার হচ্ছে কি বলো? সবাই একটু কমেন্টস করো ঘরে আসো লিখে। ঘরে আসো দিয়ে কি আসলে হয় আমরা একটু পরে জানবো। দেখো ঘরে আসর ঘ দিয়ে হচ্ছে ঘর্ষণ, ঘরে আসর ঘ দিয়ে হচ্ছে কি বলো? ঘর্ষণ। রে দিয়ে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, রে দিয়ে কি বলো? রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে। আদি হচ্ছে আণবিক গঠন, আদি হচ্ছে আণবিক গঠন। ঠিক আছে। সদি হচ্ছে স্থিতি স্থাপক বল, স্থিতি স্থাপক বল বা স্পর্শ বল। ঠিক আছে। তাহলে দেখো তড়িৎচুম্বকীয় বলের উদাহরণের ছন্দ কি বলো? ঘরে আসো। ঠিক আছে, ঘরে আসো। তাহলে ঘরে আসো দিয়ে আসলে কি হচ্ছে বলো? ঘ দিয়ে হচ্ছে ঘর্ষণ, রে দিয়ে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আ দিয়ে হচ্ছে আণবিক গঠন,
আসদি হচ্ছে স্থিতিস্থাপক বল আর স্পর্শ বল। মনে রাখবা তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে একদম লাস্ট লাইন, বইয়ের একদম লাস্ট লাইনে দেখবা উদাহরণগুলো দেওয়া আছে। এটা একদম 100% ম্যাথ দিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা অবশ্যই। তড়িৎচুম্বক বলের উদাহরণটা অবশ্যই তোমাকে পড়া লাগবে, ঠিক আছে? কি দিয়ে মনে রাখবা? ঘরে আসো দিয়ে মনে রাখবা। ঘর্ষণ, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ, তারপরে কি বলো আণবিক গঠন, আর হচ্ছে কি বলো স্থিতিস্থাপক বল, স্পর্শ বল। এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে? কোশ্চেন তো তোমরা করতেই পারো আমার কাছে। যদি কোশ্চেন করো যে এখান থেকে ভাইয়া কিভাবে কোশ্চেন আসতে পারে, কোশ্চেন এরকম ভাবে দিবে যে নিচের কোনটা তড়িৎচুম্বকীয় বলের উদাহরণ নয়, নিচের কোনটা তড়িৎচুম্বকীয় বলের উদাহরণ নয়। অপশনে থাকবে ঘর্ষণ, রাসায়নিক বিক্রিয়া, আণবিক গঠন, পারমাণবিক গঠন। পারমাণবিক গঠন কিন্তু কি বলো এই যে তড়িৎচুম্বকীয় বলের উদাহরণ নয়। এটা একটু মাথায় রাখবা। তাহলে ঘরে আসো দিয়ে এটা হচ্ছে সবাই মনে রাখবা, ঘরে আসো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা সবাই আমাকে একটু কমেন্টস করে ফেলো, সবাই কমেন্টস করে ফেলো তো যে গ্যালাক্সি গঠনে কোন বল সবথেকে বেশি ভূমিকা রাখে? 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 সবাই কমেন্টস করে ফেলো। আমরা আরেকটা তথ্য একটু জেনে ফেলবো এই সুযোগে। মহাকর্ষ, হ্যাঁ সবাই কমেন্টস করতেছে মহাকর্ষ বল। আচ্ছা, এই করোনার সময় কি করতে ঘরে আসবে? আচ্ছা ঠিক আছে, করোনার সময় আসলে কি করতে ঘরে আসবে আসলে যে কমেন্টস করছে সেই জানো, ঠিক আছে? আর নিহাল জানে, হ্যাঁ নিহাল ডাকতেছে, আমি জানি না কিছু। ওকে, তাহলে দেখো 1 4 আমি দেখো বোর্ডে লিখছি একটা জিনিস 1 + 4, এটা হচ্ছে আকর্ষণ ধর্মী। মানে কি বলতো? একটু আগে আমি আপেক্ষিক সবলতার বিচারে সাজিয়েছিলাম। প্রথমে বলেছিলাম মহাকর্ষ বল, যেটা আসলে কি বলতো বলছিলাম অস্পর্শ বল। মহাকর্ষ বল, তারপরে ছিল দুর্বল নিউক্লিয় বল, তারপরে ছিল তড়িৎচুম্বকীয় বল, তারপরে ছিল একদম লাস্টে কোনটা ছিল? সবল নিউক্লিয় বল। তাহলে দেখো সিরিয়ালের 1 নম্বরে ছিল মহাকর্ষ বল, আমি জাস্ট প্রথম অক্ষরটা লিখলাম। আর 4 নম্বরে ছিল হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে এই যে 1 আর 4 এরা হচ্ছে আকর্ষণ ধর্মী বল, এরা হচ্ছে কি বলে পরস্পরকে আকর্ষণ করে। সবল নিউক্লিয় বলে কি প্রোটন আর নিউট্রন, এর মধ্যে কি পরস্পরের আকর্ষণ। আর মহাকর্ষ বলে কি বলো নেহাল আর হচ্ছে উগান্ডার সেই মেয়ের মধ্যে পরস্পরের আকর্ষণ। তাহলে এই দুইটাই হচ্ছে আকর্ষণ ধর্মী বল। আর 2 নম্বর যেটা 2 নম্বর এটা হচ্ছে বিকর্ষণ ধর্মী। মানে কি বলো 2 নম্বর বলটা কি কি ছিল বলো? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল জিনিস সেটা তো বিকর্ষণ করবেই, দুর্বল জিনিস বিকর্ষণ করবে না? দুর্বল যে কোনো কিছুকে কি বলতো কেউ পছন্দ করে না। তোমরা দুর্বল, যে দুর্বল সে তারে কিন্তু পৃথিবী কেউ গোনে না। এজন্য সবাইকে স্ট্রং হইতে হবে, সব জায়গায় স্ট্রং হইতে হবে, অ্যাডমিশন লেভেলে স্ট্রং হইতে হবে, তোমার হাটে মাঠে ঘাটে সব জায়গায় স্ট্রং হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 2 নম্বর যে বলটা এটা হচ্ছে কি বলো? বিকর্ষণ ধর্মী। 2 নম্বর বল কোনটা বলো? দুর্বল নিউক্লিয় বল, এটা হচ্ছে বিকর্ষণ ধর্মী। 3 নম্বর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বক। এরা অনেকটা কি বলতো মানে একটা আকর্ষণও করে বিকর্ষণও করে, ঠিক আছে? এরা কনফিউজ যে আসলে কোনটা করবে, আকর্ষণও করে বিকর্ষণও করে। তার তড়িৎ চুম্বকে বলেছে আকর্ষণ প্লাস বিকর্ষণ দুইটাই করতে পারে, ঠিক আছে? তাহলে দেখো মৌলিক বল সম্পর্কিত আর কিন্তু কোনো ইনফরমেশন নাই। মৌলিক বল সম্পর্কে যা যা জানার ছিল, যা যা ইম্পর্টেন্ট ছিল সবকিছু কিন্তু জানিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে তোমরা সবাই একটু আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে আসলে মৌলিক বলগুলোর মধ্যে একমাত্র বিকর্ষণ ধর্মী বল কোনটা? মৌলিক বলগুলোর মধ্যে একমাত্র বিকর্ষণ ধর্মী বল কোনটা? সবাই কমেন্টস করো। মৌলিক বলগুলোর মধ্যে একমাত্র বিকর্ষণ ধর্মী বল কোনটা? আচ্ছা, মৌলিক বলগুলোর মধ্যে একমাত্র তোমার হচ্ছে বিকর্ষণ ধর্মী বল কোনটা? সবাই কমেন্টস করে ফেলো। সবাই কমেন্টস আসতেছে, নেহাল একটু কমেন্টস পড়ো। জি ভাই কমেন্ট আসতেছে। সেজদি দাস নুপুর বলছে উইক নিউক্লিয়ার ফোর্স, সন্ধ্যা রাহা বলছে উইক নিউক্লিয়ার ফোর্স, আচ্ছা, এমডি রাব্বি হাসান বলছে 2 নাম্বার বল,
2 নম্বর বল। আচ্ছা আচ্ছা, তৌহিদ আক্তার বলছে দুর্বল নিউক্লিয়ার বল, সবাই দুর্বল নিউক্লিয়ার বল সবাই দুর্বল নিউক্লিয়ার বলছে। আচ্ছা, তাহলে তো সবাই সবকিছু পারে। হ্যাঁ, কি বলে যে তোমার নিউটনীয় বলবিদ্যা খুব কঠিন অধ্যায়? কে বলে? সবাই সবকিছু পারে। সো এই ভয় পাওয়ার কিছু নাই, একদম সহজ অধ্যায়। জাস্ট একদম ক্লাসে মনোনিবেশ করো, দেখবা যে একদম সহজ। ঠিক আছে, দেখো আমরা বলের একক জানবো এবার আমরা। ঠিক আছে, এখন বলের একক জানবো আমরা 3টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি বলো? 3টা। হ্যাঁ, 3টা পদ্ধতিতে আমরা একক জানবো। চলো, কি কি পদ্ধতি? এএসআই বা এমকেএস একই জিনিস। ঠিক আছে, মিটার কিলোগ্রাম সেকেন্ড অথবা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে এসআই বা এমকেএস পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, আমরা সবাই জানি। সবাই জানি না? এসআই বা এমকেএস পদ্ধতিতে বলের একক কি? নিউটন। কিন্তু সিজিএস পদ্ধতিতে কি, এটা আমাদের জানতে হবে, কারণ এটা আমরা অনেকেই জানি না। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক কি বলো? ডাইন। ঠিক আছে, এফপিএস সিজিএস মানে তো আমরা সবাই জানি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এইজন্য আমি আর বললাম না। এফপিএস মানে হচ্ছে কি বলো? ফুট পাউন্ড সেকেন্ড। ঠিক আছে, ফুট পাউন্ড সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে বলের একক কি বলো? পাউন্ডাল। মনে থাকবে? এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, সিজিএস এ হচ্ছে তোমার ডাইন, আর এফপিএস এ কি বলো? পাউন্ডাল। ঠিক আছে, 3টা পদ্ধতিতে বলের একক জানলাম। ঠিক আছে, খুবই সহজ, মনে রাখবার না, নিউটন, ডাইন, পাউন্ডাল। ঠিক আছে, দেখো আমি এরপরে কিছু কিছু পরিমাপ লিখছি। দেখো 1 কেজি ওয়েট সমান সমান কত নিউটন, 1 গ্রাম ওয়েট সমান কত ডাইন, আর 1 পাউন্ড ওয়েট সমান কত পাউন্ডাল। ঠিক আছে, 1 কেজি ওয়েট 1 কেজি ওয়েট সমান 9.8 নিউটন। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, ভাই এই পরিমাপগুলো কেন জানা লাগবে? কেন জানা লাগবে? তোমাকে পরীক্ষায় কোশ্চেন করতেই পারে, পরীক্ষায় কোশ্চেন করতেই পারে। এরকম ভাবে বললো যে কি বলো, কোন একটা বস্তু কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে, কোন একটা বস্তু কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে 10 কেজি ওয়েট। প্রযুক্ত বলের মানটা নিউটন এককে কত? নিউটন এককে কত? ধরো সাপোজ তোমাকে কোশ্চেন করলো, তাহলে 10 কেজি ওয়েট দেওয়া আছে, তুমি যদি 1 কেজি ওয়েট সমান কত নিউটন এটা যদি নাই জানো, তাহলে তুমি বের করতে পারবা 10 কেজি ওয়েট সমান কত নিউটন? পারবা না কিন্তু। এই জন্য জানতে হবে 1 কেজি ওয়েট ইজ ইকুয়াল টু 9.8 নিউটন। একটু এক্সেপশনাল ইনফরমেশন, কিন্তু তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের বিভিন্ন সময় কাজে লাগবে। বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে ছোট ছোট যে অঙ্কগুলা, বিশেষ করে ম্যাথ মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে অঙ্কগুলো আসে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু ছোট ছোট অঙ্ক, কিন্তু একটু ট্রিকি অঙ্ক। ঠিক আছে, সো এই টাইপের অঙ্ক করার জন্য এই ইনফরমেশন 3টা একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 1 কেজি ওয়েট ইজ ইকুয়াল টু 9.8 নিউটন, 1 গ্রাম ওয়েট ইজ ইকুয়াল টু 980 ডাইন, আর 1 পাউন্ড ওয়েট ইজ ইকুয়াল টু 32 পাউন্ডাল। এই যে আমি এলবি কে আমি যে পাউন্ড বলতেছি, এটা আসলে লিব্রা নামক কথা থেকে আসছে, লিব্রা। ঠিক আছে, অনেকে জানো না। ঠিক আছে, লিব্রা, হ্যাঁ, একটা বলা যায় যে রোমানিয়ান ওয়ার্ড। ঠিক আছে, রোমানিয়ান ওয়ার্ড, লিব্রা থেকে আসছে হচ্ছে এলবি। হ্যাঁ, তো লিব্রা থেকে এলবি আসছে, মূলত এটা পাউন্ড, পাউন্ড হিসেবে বলা হয়। সো 1 পাউন্ড ওয়েট ইজ ইকুয়াল টু 32 পাউন্ডাল। সো এই ইনফরমেশন গুলা কিন্তু একটু এক্সেপশনাল, অনেকেই তোমরা জানো না। সো আজকে থেকে এটা একটু জেনে রাখো সবাই, যারা যারা স্ক্রিনশট নেওয়া, তুমি স্ক্রিনশট নাও, আর স্ক্রিনশট নেওয়া হয়ে থাকলে ডান লিখে সবাই একটু কমেন্টস করো। ঠিক আছে, ডান লিখে সবাই একটু কমেন্টস করো স্ক্রিনশট নেওয়া হয়ে থাকলে। স্ক্রিনশট নেওয়া হয়ে থাকলে সবাই একটু ডান লিখে কমেন্টস করো। ওকে, হ্যাঁ, অনেকে ডান লিখছো। ওকে, তাহলে হচ্ছে তোমরা আরেকবার একটু কষ্ট করে কমেন্টস করে ফেলো, এফপিএস পদ্ধতিতে বলের একক কোনটা? এফপিএস পদ্ধতিতে বলের একক কোনটা? সবাই একটু কমেন্টস করে ফেলো, এফপিএস পদ্ধতিতে বলের একক কোনটা? এফপিএস পদ্ধতিতে বলের একক কোনটা? ক্লিয়ার আছে সবকিছু ভাইয়া? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে দেখো এফপিএস পদ্ধতিতে বলের একক কোনটা, এটা সবাই একটু কমেন্টস করো, সবাই কমেন্টস করে ফেলো। এর মধ্যে আমরা একটু নিউটন নিয়ে একটু জেনে ফেলি, নিউটন, বিজ্ঞানী নিউটন। হ্যাঁ, এই নিউটন, এই যে নিউটন দাদু, ঠিক আছে, নিউটন দাদু এবার চলে এসেছে। নিউটন আসলে কি করেছে? নিউটন অনেক কিছু করছে, এত কিছু করে গেছে যে আমাদের এখন পড়তে পড়তেই জীবন শেষ, পড়তে পড়তেই কি জীবন শেষ, যে জায়গায় যাই সেই জায়গায় নিউটন, কি মহাজালায় পড়ছি। দ্বিতীয় অধ্যায়ে গেলাম ভেক্টরে, সেখানেও নিউটন। কোথায় নিউটন? ক্যালকুলাসে নিউটন। ক্যালকুলাস কে করছে? নিউটন করছে। তৃতীয় অধ্যায়ে আসলাম, এইখানেও নিউটন। সেটা কি? নিউটনের গতির সূত্র। গতিতে গেলে কি হবে? গতির সূত্র আবার নিউটন। চতুর্থ অধ্যায়ে আসলাম, সেখানেও নিউটন। ঠিক আছে, তো যে অধ্যায়ে যাবা নিউটন তোমাকে জ্বালাবেই। ঠিক আছে, নিউটন এত কিছু করে গেছে। সো আলটিমেটলি একটা মাল্টি ট্যালেন্টেড লোক বলা যায়। সো নিউটন আসলে কি করছে? 1687 সালে, 1687 সালে উনার একটা বই বের হয়েছিল। বইয়ের নামটা এত বড়,
ঠিক নেহালের মতো, এত বড়। ঠিক আছে, বইয়ের নামটা কি বলো? ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। অনেক বড়, বিশাল বড়। ঠিক আছে, তাহলে দেখো ফিলোসোফিয়া, ঠিক আছে, লিখতে গেলে বোর্ড আমার শেষ হয়ে যাবে। ফিলোসোফিয়া, ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। ঠিক আছে, প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, দেখো কত বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বইটার নাম কি তোমার হচ্ছে ম্যাটে আসবে না? ম্যাটে আসবে না, কিন্তু একটু জানা থাকা ভালো। ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। ঠিক আছে, ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা 1687 সালে। এবং এই বইটাতেই উনি হচ্ছে যে তোমার হচ্ছে কি বলো, গতির যে তিনটা সূত্র, ওই তিনটা সূত্র আসলে বলের যে তিনটা সূত্র, ওই তিনটা সূত্র আসলে কি প্রকাশ করেছে? বলের যে তিনটা সূত্র, ঠিক আছে, বলের তিনটা সূত্র প্রকাশ করছে কোন বইতে? ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা 1687 সালে। ঠিক আছে, তাহলে বলে আমরা সবাই জানি, এটা 9 10 থেকে পড়ে আসতেছি। বলের প্রথম সূত্র কি বলো? যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। ঠিক আছে, সুষম দ্রুতিতে সরল পথে। তোমাদের দিয়ে আমি ব্যাখ্যাটা করি, তোমাদের দিয়ে ব্যাখ্যা করি। তুমি যদি ভালোভাবে পড়ালেখা না করো, তোমার সিচুয়েশনটা এরকমই থাকবে, তুমি ডেভেলপ হইতে পারবা না। তুমি আজকে 50-এর মধ্যে যত পাচ্ছ তুমি এতই পাইতে থাকবা, তুমি যদি পড়ালেখাটা বেশি না করো। আজকে থেকে এই জন্য সবাই চেষ্টা করবা, আজকে যদি তুমি 5 ঘন্টা পড়ো, কালকে অ্যাটলিস্ট 1 মিনিট হইলেও বেশি তোমাকে পড়তে হবে। তা না হলে তুমি যে জায়গায় আছো ওই জায়গায় স্টপ হয়ে থাকবা, তুমি বারবার ওই জায়গায় থাকবা, ওই জায়গা থেকে বের হইতে পারবা না। ঠিক আছে, আর আরেকটা কি বললাম, যে গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। হ্যাঁ, তুমি পড়ালেখা করলা না, কিন্তু তোমার আরেকটা বন্ধু পড়ালেখা করতেছে, ঠিকই পড়ালেখা করতেছে, ও কিন্তু ঠিকই এগিয়ে যাবে, ওকে কিন্তু তুমি জীবনেও ছুঁইতে পারবা না। গতিশীল বস্তু চিরকাল কি সুষম দ্রুতিতে সরল পথে চলতেই আছে, ওকে আটকানো তোমার জন্য আর সম্ভব হবে না। তাহলে দেখছো, বাস্তব জীবনেও কিন্তু নিউটনের আমাদের যে প্রথম সূত্র, এই সূত্রের কিন্তু একটা প্রয়োগ আছে। এমনি সব জায়গায় দেখবা যে কি, যদি বল প্রয়োগ না করি স্থির বস্তু স্থিরই থাকবে। তুমি যদি চেষ্টা না করো তাহলে তুমি কখনো এগোইতে পারবা না, চেষ্টা না করলে কখনো এগোইতে পারবা না। সেই স্থির যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকবা। আর তোমার যে বন্ধুটা অনেক চেষ্টা করতেছে, অনেক পড়াশোনা করতেছে, সে কিন্তু চিরকাল সে তোমার সামনেই থাকবে, তুমি কখনো তাকে ছুঁইতে পারবা না। ঠিক আছে, নিউটনের একদম প্রথম সূত্রের একটা বাস্তব প্রমাণ দিলাম। তাহলে দেখো, বলের এই প্রথম সূত্র। ঠিক আছে, দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র নরমাল, আমরা গাণিতিক রূপটা সবসময় লিখে থাকি F = ma, এটাই মূলত দ্বিতীয় সূত্র। যদি আমরা একটু বিবৃতি করতে যাই, কি বলো? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। ঠিক আছে, জাস্ট এটা আমি তোমাদের জানানোর জন্য বললাম, 9 10 থেকেই পড়ে আসছো তোমরা এটা। সো এখানে মূলত তোমাদের কনসেপশনটা ক্লিয়ার থাকা উচিত। তাহলে দেখো, আমরা দ্বিতীয় সূত্র থেকে বললাম যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। ঠিক আছে, আর তৃতীয় সূত্র তো আমাদের বাস্তব জীবনে অহরহ কি বলো? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই বিপরীত ও সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তুমি এখন ফাঁকিবাজি করো, সো অ্যাডমিশনের পরে যে তোমাকে কান্নাকাটি করা লাগবে। তুমি এখন ফাঁকিবাজি করো, অ্যাডমিশনের পরে যে কান্নাকাটি করাই লাগবে। তুমি এখন ক্রিয়াবল দিচ্ছ নেগেটিভলি, প্রতিক্রিয়াও পাবা নেগেটিভলি। তুমি এখন ক্রিয়াটা পজিটিভলি দাও, সুন্দরভাবে পড়াশোনা করো, আমরা যেভাবে তোমাদের গাইডলাইন দিচ্ছি সেইভাবে পড়াশোনা করো, দেখবা অ্যাডমিশনের পরে একটা সুন্দর রেজাল্ট হবে। ঠিক আছে, সো আলটিমেটলি তোমাদের দেখো, নিউটন কিন্তু আসলে সব দিক ভেবে বুঝে বলে গিয়েছে যে আসলে কিভাবে কি আমাদের চলতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে কি? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, আমরা সবাই জানি আর কি। ঠিক আছে, তাহলে দেখো, নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র আমরা জেনে ফেললাম। কোন বইতে প্রকাশ করা হয়েছে? এত বড় একটা বই, কি বই? ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। ঠিক আছে, এটা আর কি আমরা সবাই জেনে ফেললাম। এখন হচ্ছে, চলো আমরা একটু নিউটনের এই যে সূত্রগুলোর আরো কিছু প্রয়োগ আছে, এবং এই সূত্র দিয়ে আসলে কি কি ব্যাখ্যা করা যায় এগুলো আমরা জানবো। দেখো, নিউটনের প্রথম সূত্র আমরা কি বলতেছি বলতো? নিউটনের প্রথম সূত্রে আমরা বলতেছি যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এখন এই যে দেখো, একটা একরোখা ভাব, স্থির বস্তু স্থিরই আছে, ও যাবে না, ও যাবেই না। ঠিক আছে,
একরোখা ভাব, এই একরোখা ভাবটাকেই বলা হয় জড়তা। কি বলো? জড়তা। ঠিক আছে, এখন ধরো সাপোজ কি হয়েছে, একদিন নেহাল খাওয়া শুরু করছে। ঠিক আছে, খাওয়া শুরু করছে তো করছেই, ওর যেটা স্পিড চলে আসছে, ও আমারে আরো খাবার দাও, আরো খাবার দাও, খাইতে হবে। ঠিক আছে, এই যে খাওয়ার একটা জড়তা, খাওয়ার একটা জড়তা আছে, তোর মধ্যে একটা খাওয়ার গতি জড়তা কাজ করতেছে। ওই যদি আমি 5 দিন না খায় রাখি, ও দেখবা যে পরে আর আমার কাছে কিছু খাইতে যাবে না। বলবো যে কি, আমি ধরো আমার কাছে ট্রিট চাইলো, হ্যাঁ ট্রিট চাইলে আমি বললাম যে ট্রিট হবে না, হ্যাঁ 5 দিন পুরো না খাওয়ানো। ঠিক আছে, ওর কাছে কোনো টাকাও নাই, কিচ্ছু নাই, ও পরবর্তীতে ট্রিট কখনো করবে না। ঠিক আছে, তাহলে এটা একটা জড়তা, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। ঠিক আছে, তাহলে এই প্রথম সূত্রতে বলছে যে স্থির বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। ঠিক আছে, এই যে একটা তোমার কি বলতো একটা এক মানে একরোখা একটা ভাব, এটাকে বলা হয় জড়তা। তাহলে দেখো প্রথম সূত্র কিসের ধর্ম ব্যাখ্যা করছে? জড়তার ধর্ম। কিসের ধর্ম ব্যাখ্যা করছে? জড়তার ধর্ম। কিভাবে? এই যে স্থির বস্তু স্থির থাকতেছে, এটাকে বলা হচ্ছে স্থিতি জড়তা। আর এই যে গতিশীল বস্তু গতিশীল থাকতেছে, এটাকে বলা হচ্ছে গতি জড়তা। ঠিক আছে, তাহলে স্থির জড়তা গতি জড়তা দুইটাই কি নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং উনি জড়তার তোমার ধর্ম ব্যাখ্যা করছে এবং বলের সংজ্ঞা দিছে। জড়তা এবং বলের সংজ্ঞা প্রথম সূত্রের মাধ্যমে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে জড়তা আর একটা হচ্ছে বলের সংজ্ঞা। বলের সংজ্ঞা কি ছিল? কি ছিল বলো? মনে করো সবাই, আমি একদম ক্লাসে প্রথমে বলেছিলাম যে যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে কি স্থির বস্তুটা গতিশীল হতে পারে বা গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন হইতে পারে। ঠিক আছে, তাই দেখো স্থির বস্তু চিরকাল স্থিরই আছে বল প্রয়োগ না করলে। তাহলে কি বলের একটা সংজ্ঞা দিছে না, যে যদি আমি বল প্রয়োগ করতাম তাহলে কি স্থির বস্তু স্থির থাকতো? থাকতো না, স্থির বস্তুটা গতিশীল হয়ে যাইতো। তাহলে দেখো এই জন্য বলের একটা সংজ্ঞা দিছে কে? নিউটনের প্রথম সূত্র। তাহলে দুইটা জিনিস করছে, জড়তা আর বলের সংজ্ঞা প্রদান করছে। মনে রাখবা এই প্রথম সূত্রটা শুধু এই বলের এই শুধু সংজ্ঞাই প্রদান করছে, আর বাদ বাকি বলের যত জিনিস আছে সব নিউটনের দ্বিতীয় সূত্র করেছে। যদি বলি বলের মান কে প্রদান করে? বলের মান পরিমাপ করে কে? কোন সূত্র? নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি করে? বলের মান পরিমাপে সাহায্য করে। ঠিক আছে, একক বল, একক বলের ক্ষেত্রে কোন সূত্র? নিউটনের দ্বিতীয় সূত্র। বলে নিরপেক্ষ নীতি কোন সূত্র? নিউটনের দ্বিতীয় সূত্র। বল এবং ত্বরণের সম্পর্ক কোন সূত্র? নিউটনের দ্বিতীয় সূত্র। মনে রাখবা বলের শুধু এই সংজ্ঞাটাই প্রকাশ করে নিউটনের প্রথম সূত্র, বাদ বাকি বল সম্পর্কিত যত সম্পর্ক আছে সবকিছুই নিউটনের দ্বিতীয় সূত্র প্রকাশ করেছে। মনে রাখবা এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এইটুকু কিন্তু ক্লিয়ার। ওকে, এরপরে হচ্ছে তাহলে আমরা বলের তৃতীয় সূত্রে যাব। তার আগে তোমরা সবাই একটু কমেন্টস করে ফেলো যে আমি একটু আগে বলছি যে জড়তা ধর্ম কে ব্যাখ্যা করে? কোন সূত্রটা জড়তার ধর্মকে ব্যাখ্যা করে? কোন সূত্রটা জড়তার ধর্মকে ব্যাখ্যা করে? কোন সূত্র? কোন সূত্র জড়তার ধর্মকে ব্যাখ্যা করে? নিউটনের কোন সূত্র জড়তার ধর্মকে ব্যাখ্যা করে? কোন সূত্র জড়তার ধর্মকে ব্যাখ্যা করে? ফার্স্ট ল। ওকে, ফার্স্ট ল। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো নিউটনের তৃতীয় সূত্রে আমরা যাব এখন। নিউটনের তৃতীয় সূত্র, ঠিক আছে, কি বললাম? প্রত্যেকটি ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে কি বলো? ভরবেগের, এটা দ্বারা ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করা যায়। নিউটনের তৃতীয় সূত্র দ্বারা ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করা যায়, ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যা করা যায়, ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যা করা যায়, ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যা করা যায় ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র কি জিনিস আমি একটু পরে বুঝাবো। ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র কি জিনিস? ঠিক আছে, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র আর ক্রিয়া প্রতিক্রিয়া এগুলো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র দ্বারা বোঝা যায়। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এইটুকু কিন্তু ক্লিয়ার হইল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে নিউটনের গতি সূত্রের প্রয়োগ। নিউটনের গতি সূত্রের প্রয়োগ, হ্যাঁ, তো নিউটনের গতির যে তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র, এটার প্রয়োগটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নিউটনের গতির তৃতীয় সূত্রের যে প্রয়োগ, এটার প্রয়োগটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আসলে আমাদের বাস্তব জীবনে যে উদাহরণগুলো আসে, নিচের কোনটা নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ নয় এরকম আসে, তো বাস্তব জীবনে যে উদাহরণগুলো এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো একদিন কি হইছে, নিহাল আর হচ্ছে আমাদের সেই উগান্ডার নিহাল, ঠিক আছে, কি করছে? একদিন ওরা হঠাৎ কি প্ল্যান করলো হচ্ছে কি নিহাল যাবে উগান্ডাতে। কোন বলের টান? তোমার হচ্ছে মহাকর্ষ বলের টান। হ্যাঁ, যদিও দুর্বল কিন্তু তারপরেও একদিন প্ল্যান করেই ফেললো যে না, আমি এতদিন দূরে থাকছি, আমাদের ইন্টারনেট লাভ হইছে, সো আলটিমেটলি এইবার আমি কোথায় যাব? উগান্ডাতে যাবই।
ঠিক আছে, উগান্ডাতে যেই তারপরে ও ছাড়বে, ঠিক আছে। এখন ও যেই যেই প্ল্যান সেই কাজ, ঠিক আছে। ও উগান্ডার কি বলতো, উগান্ডার উদ্দেশ্যে প্লেনে চড়ে বসলো, ঠিক আছে। উগান্ডার উদ্দেশ্যে কি বলো, প্লেনে চড়ে বসলো, ঠিক আছে। এখন উগান্ডায় তো ওরা নেহাল হচ্ছে উগান্ডায় পৌঁছায় গেল। হ্যাঁ, উগান্ডায় পৌঁছালে হচ্ছে নেহাল অনেক আশা করছিল যে হচ্ছে তোমার বিমানবন্দরে তোমার হচ্ছে ও ফুল নিয়ে দাঁড়ায় থাকবে। হ্যাঁ, নেহাল হচ্ছে তোমার কি বলো ফুলটা গ্রহণ করবে, ঠিক আছে। কিন্তু আসলে যে দেখলো যে আসলে ওর জন্য কেউ ফুল নিয়ে দাঁড়ায় নাই, ঠিক আছে, ফুল নিয়ে দাঁড়ায় নাই, ঠিক আছে। এখন তারপরে ওর বাসার লোকেশনও কি বলতো, বাসার লোকেশনও কিন্তু দিয়ে দিয়েছিল যে নেহাল আমার বাসা হচ্ছে এইখানে, উগান্ডার এইখানে। ও উগান্ডার ওইখানে চলে গেল, অনেক মনে কষ্ট নিয়ে চলে গেল যে আমার জন্য ফুল নিয়ে আসলো না, তারপর আমি যাই, যেহেতু এত দূর থেকে আসছি, ঠিক আছে। এখন এখন কি হচ্ছে বলতো, এখন আসলে নেহাল ওইখানে চলে গেল, চলে যায়, তারপরে কলিং বেল টিপতেছে, কি টিপতেছে, কলিং বেল। কিন্তু কারো কোনো সাড়া শব্দ নাই, কারো কোনো সাড়া শব্দ নাই। নেহাল তো পড়ে গেছে বিপদে। হ্যাঁ, এত দূর থেকে আসছি, আমি দেখা না করে চলে যাব উগান্ডায়, যে ও কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। কলিং বেল দিচ্ছে তো দিচ্ছেই, ঠিক আছে, কোনো কুল কিনারা পাচ্ছে না। এখন কি করছে, ও হচ্ছে মেসেঞ্জারে কল দিয়েছে, মেসেঞ্জারে কল দিয়েছে। তখন ওই সেই উগান্ডার সেই বান্ধবী নেহালকে বলে কি যে নেহাল দরজা খোলা আছে, তুমি বোকার মতো কেন কলিং বেল টিপতেছো, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করতেছি, এই জন্য দরজা খুলেও রাখছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি ঘরে আসো, ঘরে আসো, ঠিক আছে। এখন ঘরে যে নেহাল তারপরও কি কাউকে খুঁজে পাচ্ছে না, কাউকে কি বলো খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, তারপরে নেহালের চোখ পড়লো হঠাৎ, হঠাৎ কিসের দিকে, হঠাৎ ফোনের দিকে। হ্যাঁ, তাহলে কি হঠাৎ ফোনের দিকে, ফোনে সেই মেয়েটা মেসেজ দিছে টেবিলটা সরাও, কি ইয়ে করছে, টেবিলটা সরাও, ঠিক আছে। এখন নিহাল সেই মেসেজ দিকে চোখ বড় বড় তাকায় আছে, টেবিলটা কেন সরাবো, টেবিলের নিচে কি আছে, কি এমন গুপ্তধন আছে, ঠিক আছে। এখন তারপরে আবার রাগে, মনের মানে কষ্টে দুঃখে আবার কি ওকে মেসেজে রিপ্লাই করছে, না টেবিল সরাতে পারবো না, টেবিল সরাতে পারবো না। কারণ কি বলো, ওই যে তোমার কি বলো ফুল দেয়নি, বিমানবন্দরে আনতে যায়নি, গেট খোলে নাই, এত মনের কষ্টে সে বলতেছে টেবিল সরাতে পারবো না। তা নেহাল কি বললো, নেহাল বলল টেবিল সরাতে পারবো না, টেবিল সরাতে পারবো না। নেহাল এই কথাটাই লিখলো, টেবিল সরাতে পারবো না, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ। কিভাবে দেখো, টেবিল দিয়ে হচ্ছে টেবিলের উপর রাখা বই, টেবিলের উপর আসলে বই রাখা ছিল, ঠিক আছে। আর টেবিলের নিচে কে ছিল জানো, সে নেহালের সে উগান্ডা বান্ধবী, টেবিলের নিচে দেখে কি উকি মেরে দেখে নেহালের বান্ধবী টেবিলের নিচে বসা, ঠিক আছে। এই জন্য কিন্তু কি বলো টেবিল সরাতে বলতেছিল। তাহলে দেখো টেবিল সরাইতে পারবো না, টেবিল দিয়ে হচ্ছে টেবিলের উপরে রাখা বই, এই যে টেবিলের উপরে যে কোনো জিনিস, এটা নিউটনের গতির তৃতীয় সূত্র, ঠিক আছে। টেবিল সরাতে পারবো না, ঠিক আছে। তাহলে দেখো এরপরে, এরপরে সরাতের তোমার দেখো র দিয়ে হচ্ছে এই যে রকেটের গতি, রকেটের গতি এইখানেও কি আছে বলো, নিউটনের গতির তৃতীয় সূত্র আছে, নিউটনের গতির তৃতীয় সূত্র আছে কোথায়, রকেটের গতিতে, ঠিক আছে। আচ্ছা, না দিয়ে হচ্ছে নৌকা, ন দিয়ে হচ্ছে নৌকার গতি, হ্যাঁ নৌকার গতি, হ্যাঁ নৌকার গতিতেও কি বলো নিউটনের গতির তৃতীয় সূত্রটা আছে, ঠিক আছে। তাহলে দেখো টেবিলের উপর রাখা বই, ঠিক আছে, টেবিলের উপর রাখা বই, তারপর হচ্ছে কি বলো রকেটের গতি, পার্বর প দিয়ে হচ্ছে পায়ে হাঁটা, পার্বর প দিয়ে হচ্ছে কি বলো পায়ে হাঁটা, ঠিক আছে, পায়ে হাঁটা। তাহলে দেখো টেবিলের উপর রাখা বইয়ে কি নিউটনের গতি তৃতীয় সূত্রের প্রয়োগ আছে, রকেটের গতিতে আছে পায়ে হাঁটা, তুমি যখন পায়ে হাঁটবা, আমরা যখন হাঁটাহাঁটি করি তখন কি বলো ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুই ধরনের বলই কাজ করে, ঠিক আছে। এই জন্য নিউটনের গতির তৃতীয় সূত্র আছে। নৌকার ক্ষেত্রেও কি আছে, নিউটনের গতির তৃতীয় সূত্র আছে। তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ আমরা কি বলো একটা শর্ট ট্যুর দিয়ে শেষ করলাম, ঠিক আছে। আচ্ছা, এইটুকু সবার ক্লিয়ার, ওকে। তাহলে সবাই একটু কমেন্টস করে ফেলো যে তোমার আমরা যখন, সবাই কমেন্টস করে ফেলো আমাকে যে, আমি একটু আগের জিনিস ধরি তোমাদের, যে তোমার হচ্ছে নিউটনের, হ্যাঁ নিউটনের গতির তৃতীয় সূত্রে, নিউটনের গতির তৃতীয় সূত্রের জাস্ট একটা উদাহরণ সবাই লিখে ফেলো, যে কোনো একটা উদাহরণ, নিউটনের গতির তৃতীয় সূত্রের যে কোনো একটা উদাহরণ লিখে ফেলো। নিউটনের গতির তৃতীয় আমরা কেবল পড়লাম, ঠিক আছে। নিউটনের গতির তৃতীয় সূত্রের যে কোনো একটা উদাহরণ সবাই একটু লিখে ফেলো, ঠিক আছে। এরপরে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র করব। সবাই কমেন্টস করো নিউটনের গতির তৃতীয় সূত্র।
স্থিতি সূত্র যে কোনো একটা, রকেটের গতি, পায়ে হাঁটা, হ্যাঁ অনেক কিছু হতে পারে, ঠিক আছে। উগান্ডার মানুষ উগান্ডান কাজকাম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ উগান্ডার মতো কাজকাম করছে, ঠিক আছে। আসলে কি টেবিলের নিচে থাকা কি উচিত হয়েছে বলো? টেবিলে থাকা নিচে থাকা কিন্তু একদম উচিত হয়নি। হ্যাঁ নিচে কেন থাকবে ভাই, উপরে থাক। উপরে দেখাটা ফুল নিয়ে যদি বলতো, হ্যাঁ নেলকে যদি প্রবেশ করতো ভালো হইতো না? যাই হোক আর কি। তাহলে দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্রে দেখো একটা সূত্র দেখো আমি লিখছি, m1 u1 m2 u2 m1 v1 m2 v2। এখন এই সূত্রটা কি পরীক্ষা আসবে? আসবে না, এই সূত্রটা পরীক্ষা আসবে না। তাহলে কি আসবে? হয় এই সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে, না হয় ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ আসতে পারে, ঠিক আছে। ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ আসতে পারে। মনে রাখবা ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ কি হতে পারে? হতে পারে গুলি ছোড়া, গুলি ছোড়া, ঠিক আছে, গুলি ছোড়া হতে পারে। হ্যাঁ কি গুলি ছোড়া হতে পারে? আমাদের রকেট থেকে বোমা বর্ষণ হতে পারে, বোমা যখন বর্ষণ করব, হ্যাঁ তখন কি হতে পারে? তখন হতে পারে ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে। তারপরে হচ্ছে কি লাফালাফি, নৌকা থেকে লাফ দিলাম, ঠিক আছে, নৌকা থেকে যখন লাফ দিবে তখন কি বলতো? তখন কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র হতে পারবে, ঠিক আছে। তো নৌকা থেকে লাফ দেওয়া, অ্যাথলেটের লং জাম্প, ঠিক আছে, অ্যাথলেটের কি বলো? লং জাম্প, অ্যাথলেটের লং জাম্প, এইগুলো সব ক্ষেত্রে কি থাকে বলো? ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে। নৌকা থেকে লাফ দেওয়া, ঠিক আছে, এগুলো সবকিছু ভরবেগের সংরক্ষণ সূত্র। রকেটের থেকে তোমার কি বলতো যে কোনো বোমা নিক্ষেপ অথবা বন্দুক থেকে গুলি ছোড়া, এগুলো সব থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটা মেনে চলবে। সবাই এইটুকু একটু মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা তাহলে এইখান থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা এতটুকু পড়লাম, যে ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ, ঠিক আছে। এরপর আমি জড়তা সম্পর্কে বলবো। জড়তা সম্পর্কে আগেও বলছি, জড়তা কি বলো? জড়তা হচ্ছে দুই ধরনের আছে, স্থির জড়তা, গতি জড়তা। স্থির জড়তা কি? কোন স্থির বস্তু চিরকাল যে স্থির অবস্থায় থাকার প্রবণতা সেটাকে বলছি স্থির জড়তা। আর কোন গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা সেটাকে বলছি গতি জড়তা। মনে রাখবা জড়তা হচ্ছে ভর দ্বারা পরিমাপ করা হয়, ভর দ্বারা পরিমাপ করা হয়। তার মানে জড়তা, যার ভর বেশি তার জড়তাও বেশি, ঠিক আছে, যার ভর বেশি তার জড়তাও বেশি, ঠিক আছে। তাহলে যাদের ভর বেশি তারা কিন্তু একটু জেদি টাইপের হয়, ঠিক আছে। কারণ কি আমি এখানে বসছি তো বসছি, আর উঠবো না, ঠিক আছে। তাহলে যার ভর বেশি তার জড়তা বেশি, জড়তা ভর দ্বারা পরিমাপ করা হয়, মনে রাখতে হবে জড়তা ভর দ্বারা পরিমাপ করা হয়, যার ভর বেশি তার জড়তাও বেশি, ঠিক আছে। এইটা একটু সবাই মাথায় রাখবা। এরপরে হচ্ছে আমরা জড়তা সম্পর্কে পড়লাম, এরপর হচ্ছে আমরা ঘাত বল সম্পর্কে পড়বো। কি বল? ঘাত বল। আমরা গত ক্লাসে পড়ছিলাম, গত ক্লাসে আমরা পড়ছিলাম। তার আগে তোমরা একটু আমাকে জানিয়ে ফেলো তো, দেখি কেমন মনে আছে, যে 1 পাউন্ড ওয়েট সমান কত পাউন্ডাল? 1 পাউন্ড ওয়েট সমান কত পাউন্ডাল? সবাই একটু আমাকে কমেন্টস করে জানাও, দেখি সবার কেমন মনে আছে 1 পাউন্ড ওয়েট সমান কত পাউন্ডাল? 1 পাউন্ড ওয়েট সমান সমান কত পাউন্ডাল? 1 পাউন্ড ওয়েট সমান সমান কত পাউন্ডাল? 1 পাউন্ডের সমান কত পাউন্ডাল? দেখো ঘাত বল, ঘাত বল সম্পর্কে আমরা গত ক্লাসে কিন্তু বলছি। ঘাত বল কি জিনিস? অতি অল্প সময় ধরে প্রচন্ড শক্তিশালী মানের যে বল। হ্যাঁ গত ক্লাসে কিন্তু কি মইনুল ভাইয়া জয় ভাইয়াকে ঘাত বল দিয়েছিল না, যে কি তোমার সাথে ব্রেকআপ, আমি তোমার সাথে থাকবো না, হ্যাঁ আর থাকতে চাই না। এই যে অতি অল্প সময় ধরে একটা প্রচন্ড একটা শক্তিশালী মানের যে বলটা কাজ করলো, এটাকে বলা হচ্ছে ঘাত বল। হ্যাঁ অতি অল্প সময়, টিটা একদম টেন্স টু জিরো বলা যায়। হ্যাঁ অতি অল্প সময় ধরে প্রচন্ড শক্তিশালী মানের কোন বল, প্রচন্ড শক্তিশালী মানের কোন প্রায় অসীম, হ্যাঁ যদি ক্রিয়া করে তাহলে বলা হয় সেটাকে ঘাত বল। এর উদাহরণ থাকতে পারে যে ট্রেনের সংঘর্ষ, একটা ট্রেনের সাথে একটা ট্রেনের যে মুখোমুখি সংঘর্ষ হইলো, এটা কি? এটা একটা ঘাত বল। ক্রিকেটে আমরা কি ব্যাট দ্বারা কি বলকে আঘাত করি? এই যে ব্যাট দ্বারা বলকে আঘাত করতেছি, অনেক কি মানে বলটা কিন্তু ব্যাটের সংস্পর্শে অল্প সময় থাকতেছে, কিন্তু প্রচন্ড আমরা বেগে আঘাত করতেছি। যদিও বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে ঘাত বলে ওরকম আঘাত করে না, কারণ কি বলতো আমাদের ব্যাটসম্যান গুলা কি ওরা সীমানায় পার করতে পারে না। যাই হোক আর কি, তো হচ্ছে কি প্রচন্ড শক্তিশালী মানের ব্যাট দ্বারা আমরা যদি বলকে আঘাত করি সেটা হচ্ছে কি ঘাত বল, ঠিক আছে। ট্রেনে সংঘর্ষ এটাও ঘাত বল। তাহলে অতি অল্প সময় ধরে প্রচন্ড শক্তিশালী মানের কোন বল যখন কাজ করে সেটা হচ্ছে ঘাত বল। ঘাত বল একটা কি রাশি?
ঘাত বল কিন্তু একটা স্কেলার রাশি। কত ক্লাসে পড়িয়েছিলাম? সকল বলই ভেক্টর, কোনটা বাদে? ঘাত বল বাদে। ঘাত বল শুধু কি বলো? স্কেলার। ঠিক আছে, ঘাত বলের একক কি? ঘাত বলের একক কি? যখনই তোমাদের একটু ধরবো তখন কিন্তু তোমরা কি কনফিউজ হয়ে যাবা, কিন্তু কনফিউজ হওয়ার তো কিছু নাই। ঘাত বল তো এক ধরনের বলই, তো ঘাত বল তো এক ধরনের বল, এই জন্য ঘাত বলের এককও নিউটন। ঘাত বলের মাত্রা কি? নরমাল বলের মাত্রা mL t⁻², mL t⁻²। সো ঘাত বলের একক নিউটন, মাত্রা হচ্ছে mL2⁻²। ঘাত বল কোন ধরনের রাশি? স্কেলার রাশি। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে, ঘাত বল সম্পর্কে এইটুকু জানলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তাহলে আমরা চলে যাব বলের ঘাতে। বলের ঘাত, হ্যাঁ, তার আগে বলের ঘাত, আমরা একটু বলের ঘাতের একটা লাইন সবাই একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে কি জানো? বলের ঘাত মানে হচ্ছে বল গুণ সময়। বলের ঘাত মানে কি বলো? বল গুণ সময়। ভরবেগের পরিবর্তন মানে কি জানো? ভর আর হচ্ছে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে হচ্ছে কি? v মাইনাস ইউ। বেগের পরিবর্তন মানে কি? v মাইনাস ইউ। তাহলে বল মানে কি? f ইনটু সময় মানে কি? t ইজ ইকুয়াল টু ভর মানে কি? m ইনটু v মাইনাস ইউ। একটা সূত্র হয়ে গেল, f ইনটু t ইজ ইকুয়াল টু m ইনটু v মাইনাস ইউ। তাহলে বলের ঘাত ইজ ইকুয়াল টু ভর বেগের পরিবর্তন, মনে রাখতে হবে। বলের ঘাত ইজ ইকুয়াল টু ভর বেগের পরিবর্তন। এখান থেকে আমি যদি লিখি f ইজ ইকুয়াল টু m ইনটু v মাইনাস ইউ বাই t, ভুল হবে? এই t টাকে এই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, এরপরে দেখো এই m টা থাকলো v মাইনাস ইউ বাই t। এটার মানে কি জানো? a। a মানে কি বলো? v মাইনাস ইউ বাই t। যখন তৃতীয় অধ্যায়ে পড়বা যে কি বলতো, এ ত্বরণ মানে কি? তোমার কি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, তাই না? তাহলে v মাইনাস ইউ বাই t, তাহলে দেখো f সমান সমান m এ চলে আসলো। তাহলে এটা কিন্তু ঠিক আছে। বলের ঘাত ইজ ইকুয়াল টু ভর বেগের পরিবর্তন, মনে রাখতে হবে। আর এই সূত্রটা অবশ্যই লাগবে, বিশেষ করে শর্ট ম্যাথের জন্য। শর্ট ম্যাথের জন্য এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, যে f ইনটু t ইজ ইকুয়াল টু m ইনটু v মাইনাস ইউ। মনে রাখতে হবে এটা। আর মনে রাখবা, ঘাত বল একটা স্কেলার রাশি, কিন্তু বলের ঘাত একটা ভেক্টর রাশি। বলের ঘাত কিন্তু কি বলো? ভেক্টর। ঠিক আছে, কারণ কি? বল গুণ সময়। সো বল গুণ সময় মানে কি? এটার একক কি? বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি? নিউটন। সময়ের একক সেকেন্ড। মুখস্থ করার দরকার আছে? মুখস্থ করার দরকার নাই, জাস্ট কি সূত্র মনে রাখবা, সেখান থেকে বলের ঘাতের এককটা তোমরা বের করে ফেলতে পারবা। তো বলের ঘাতের একক হচ্ছে, বলের একক নিউটন, সময়ের একক সেকেন্ড, নিউটন সেকেন্ড। বলের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড। আমরা এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, তোমার হচ্ছে নিউটন মানে কি বলতো? নিউটন, নিউটন দেখো আমরা বল, ঠিক আছে, বল যদি আমরা বলি তোমার হচ্ছে কি f সমান সমান কি? ma। ঠিক আছে, তাহলে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা লিখলাম নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু কি? সেকেন্ড। আমরা লিখতে পারি বলের ক্ষেত্রে আরেকটা একক, কেজি মিটার পার সেকেন্ড অথবা নিউটন সেকেন্ড। মাত্রা কি হবে? mL t⁻⁻1। ঠিক আছে, তাহলে দেখো একক মাত্রা এইগুলো নিয়ে তোমাদের কিন্তু অনেক সমস্যা থাকে, কিন্তু আসলে সমস্যা কিছু নাই। কেন বলতো? শুধুমাত্র সূত্রটা মনে রাখবা, তাহলেই তোমরা একক মাত্রা ইজিলি বের করে ফেলতে পারবা। যে বল গুণ সময়, বল গুণ সময় মানে নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড মানে কেজি মিটার পার সেকেন্ড, আর মাত্রা হচ্ছে mL t⁻⁻1। ঠিক আছে, তো সবাই কমেন্টস করে ফেলো ঘাত বল, ঘাত বলের মাত্রাটা কি? সবাই কমেন্টস করে ফেলো ঘাত বলের মাত্রা কি? সবাই কমেন্টস করে ফেলো এটা, ঘাত বলের মাত্রা কি? ঘাত বলের মাত্রা কি? সবাই এটা একটু কমেন্টস করে ফেলো। ঘাত বলের মাত্রা কি? ঘাত বলের মাত্রা mL t⁻⁻1। অনেকে কমেন্টস করছে mL t⁻⁻1। ঘাত বল বলছি, ঘাত বল একটা কি? ঘাত বল একটা তো বল, নরমাল বল। বলের মাত্রা কি? mL t⁻⁻2। তাহলে ঘাত বলের মাত্রাও কি হবে? mL t⁻⁻2। বলের ঘাত বললে তখন mL t⁻⁻1 বলতা। ঠিক আছে, এটা একটু কেয়ারলি তোমরা একটু অবশ্যই মনে রাখবা, যে আসলে ঘাত বল বলছে না বলের ঘাত বলছে। ঠিক আছে, দেখো আমি ভরবেগ লিখছি। কোন গতিশীল বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা বলছি ভরবেগ। কোন গতিশীল বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা বলবো কি? বলো ভরবেগ। ভর গুণ বেগ, এই ভর গুণ বেগ যখন লিখবো তখন হচ্ছে সেটা কি? ভরবেগ। ঠিক আছে, তাহলে কি বলো? ভরকে m দ্বারা প্রকাশ করা হয়, বেগকে v দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ p = mv। ভরবেগ p = mv, মনে থাকবে? আচ্ছা, আমরা আবার গতিশক্তির ক্ষেত্রে জানি, গতিশক্তির সূত্র হচ্ছে E = ½ m v
ভি স্কয়ার, গতিশক্তি E কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি এম ভি স্কয়ার বাই 2 লিখতে পারি, কিন্তু এম ভি স্কয়ার বাই 2, এরপরে উপরেও এম গুণ করব নিচেও এম গুণ করব, তাহলে সমান সমান হয়ে যাবে। তাহলে দেখো আমি উপরেও এম গুণ করলাম, উপরেও আমি কি করলাম এম গুণ করছি, আর নিচেও এম গুণ করছি। দেখো উপরে এম গুণ করলে হয়েছে এম স্কয়ার ভি স্কয়ার বাই 2m, উপরে নিচে এম গুণ করছি। তারপরে দেখো উপরে আমি লিখলাম এভাবে এম ভি তার হোল স্কয়ার বাই 2m। ঠিক আছে, এই এম ভি মানে কত, এই এম ভি মানে হচ্ছে পি, তাহলে এম ভি জায়গায় লিখলাম পি, পি স্কয়ার বাই 2m, তাহলে E কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। তাহলে যদি বলে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্কসূচক সমীকরণ কোনটা, E কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, হিউজ ইম্পর্টেন্ট ফর ম্যাথ। E কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m অনেক ইম্পর্টেন্ট তোমার ম্যাথের জন্য। ঠিক আছে, E কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। ঠিক আছে, এইটা দিয়ে আমাদের অঙ্কও করা লাগবে। ঠিক আছে, একটা অঙ্ক আমি তোমাদের করাই দিতে পারি এইখান থেকে, শর্টে কিভাবে তোমরা অঙ্কটা করতে পারবা। ঠিক আছে, একটা ম্যাথ কোশ্চেন করে আসি চলো। ঠিক আছে, E কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, এটা আমাদের লেখা থাকলো E কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। হ্যাঁ, একটা কোশ্চেন ধরো এরকম আছে যে কোন বস্তুর ভরবেগ, কোন বস্তুর ভরবেগ 100% বাড়ালে গতিশক্তি কত বাড়ে, কোন বস্তুর ভরবেগ 100% বাড়ালে গতিশক্তি কত বাড়ে। ঠিক আছে, তাহলে দেখো ভরবেগের সাথে গতিশক্তির একটা সম্পর্কসূচক সমীকরণ লাগবে, কারণ ভরবেগ যদি 100% বাড়ায় গতিশক্তি কত বাড়বে এটা কোশ্চেন করছে। তাহলে ওই সম্পর্কসূচক সমীকরণ হচ্ছে E কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। ঠিক আছে, আমরা একটু আগে দেখে আসলাম প্রতিপাদনটা। আচ্ছা তাহলে দেখো ভরবেগ 100%, আমি কি বলছি ভরবেগ 100%। আচ্ছা আমাকে বলো কি বলো যে 100% বাড়াইছি, মানে যা ছিল আবার সেই পরিমাণই বাড়াইছি। ঠিক আছে, ধরো সাপোজ কি বলো, সাপোজ হচ্ছে আমার কাছে তোমার 5 টাকা আছে। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে আমার এই টাকাটা 100% বাড়াবো, তার মানে কি বলতো, আমি আরো 5 টাকা যোগ করতে হবে। আমি এটাই বোঝাতে চাচ্ছি। কি বলো 100% বাড়া মানে যেটা আছে সেই পরিমাণই আবার বাড়ানো, মানে দ্বিগুণ করে ফেলা। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার ধরে নিলাম ভরবেগ আছে 1, সাপোজ আদি অবস্থায় ভরবেগ কত ধরে নিলাম 1 আছে। ঠিক আছে, 1 আছে, আবার ওই 1 পরিমাণই বাড়াইতে হবে। ঠিক আছে, যদি 100% বাড়াচ্ছি তাহলে ভরবেগ আমার পরিবর্তিত অবস্থায় হয়ে গেল 2। ঠিক আছে, পরিবর্তিত অবস্থায় কত হয়ে গেল 2। এইবার আমি এই 2টাকে এই পি এর জায়গায় বসাই দিই, কারণ কি পরিবর্তিত অবস্থায় ভরবেগটা বসাচ্ছি, আগে ছিল 1 আবার 100% বাড়াইছি, মানে ওই পরিমাণই বাড়াইতে হবে। তাহলে দেখো 1 প্লাস 1 মানে হচ্ছে 2, এই 2টা কোথায় বসাবো এই সূত্রে, তাহলে 2 স্কয়ার। আবার তাহলে E কে এর সাথে আবার P এর সম্পর্ক কি বলো সমানুপাতিক, E কে এর সাথে P এর সম্পর্ক বর্গের সমানুপাতিক, তাহলে E কে সমানুপাতিক 2 স্কয়ার, তাহলে E কে হয়ে গেল 4, 2 এর স্কয়ার মানে 4। ঠিক আছে, এখন আমাকে বলো আদি অবস্থায় ভরবেগ 1 ছিল, বলো আদি অবস্থায় গতিশক্তি কত, 1। একই ধরে নিই, আদি অবস্থায় গতিশক্তিও 1 ভরবেগও 1। তাহলে বলতো এই যে আমাদের পরিবর্তিত অবস্থায় গতিশক্তি আমরা পাইলাম 4, বলতো আসলে গতিশক্তি কত বাড়ছে, গতিশক্তি আসলে বাড়ছে হচ্ছে 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। আসলে তো 3 না, 3 ইন্টু 100%, কারণ আমরা 100% কে 1 ধরে নিয়েছিলাম, 100% কে 1 ধরে নিয়েছিলাম, তাহলে কত পার্সেন্ট বাড়ছে 300% বেড়ে গেছে। তাহলে গতিশক্তি মানে ভরবেগ যদি তোমার 100% বাড়ে, গতিশক্তি কত বাড়ে 300% বাড়ে। তুমি এইভাবে যে কোনো অঙ্ক করতে পারবা, শুধু এই অঙ্কটা না। তাহলে সাপোজ এখানে ভরবেগ 100% এর জায়গায় 200% আছে, কত আছে 200%। তাহলে তুমি ধরে নাও আদি অবস্থায় ভরবেগ হচ্ছে 1, তুমি যোগ করবে আরো 2, এখানে যোগ করবে আরো কত 2, মোট হয়ে গেল কত 3। পরিবর্তিত অবস্থায় ভরবেগ 3, তুমি এখানে লিখবা 3। ঠিক আছে, 3 এর স্কয়ার করলে হয় 9, আদি অবস্থায় গতিশক্তি ছিল 1, তো 9 থেকে 1 বাদ দিব, বাদ দিলে থেকে যায় 8। ঠিক আছে, এই 8 এর সাথে 100% মানে 800% বৃদ্ধি পাবে। কত পার্সেন্ট বৃদ্ধি পাবে 800%, মানে ভরবেগ যদি 200% বাড়াই গতিশক্তি 800% বাড়বে। ঠিক আছে, সো দেখো আমাদের খুব মানে এটা কিন্তু একটা বড় অঙ্ক বলা যায়, বড় অঙ্ক, কিন্তু আলটিমেটলি আমরা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনের অ্যানসার করে দিতে পারবো, জাস্ট একটা শর্টকাট একটা ট্রিক্স এর মাধ্যমে। ঠিক আছে, সবাই তাহলে এই ট্রিক্সটা একটু মাথায় রাখবা যে E কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m আমি কিভাবে শিখিয়েছি। সবাই বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে ক্লিয়ার ভাইয়া বলে কমেন্টস করো। যদি সবাই বুঝতে পেরে থাকো সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্টস করো। আমাদের আর লাস্ট 2টা টপিকস আছে, 2টা টপিকস করে আমরা মূলত আজকে এই পর্যন্ত শেষ করব।
ক্লিয়ার হইলে তোমরা সবাই ক্লিয়ার লিখে কমেন্টস করো। আচ্ছা ক্লিয়ার, ওকে, হ্যাঁ অনেকে ক্লিয়ার কমেন্টস করেছো, তার মানে অনেকে বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে সবাই কিন্তু এই শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে বাসায় বসে অঙ্ক প্র্যাকটিস করবে। অবশ্যই অঙ্ক হচ্ছে প্র্যাকটিস করার বিষয়। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি কখনোই এই যে অঙ্ক ভীতি, মেডিকেল স্টুডেন্টদের একটা ম্যাথ ভীতি কাজ করে সব সময়, হ্যাঁ, সো এই অঙ্ক ভীতি কিন্তু কখনো কাটাইতে পারবা না যদি তুমি বাসায় বসে প্র্যাকটিস না করো। হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেটর নিয়ে প্র্যাকটিস করলে হবে না, হাতে কলমে প্র্যাকটিস করবা, দেখবা একসময় অঙ্কের প্রতি আর কোনো ভীতি কাজ করবে না। ঠিক আছে, আমাদের দেখো এরপরের টপিকটা হচ্ছে কি বলতো, রকেট। কি দেখ আমরা এখন কি রকেট, দেখো রকেটের চিত্র আঁকা একটা, ঠিক আছে, এটা হচ্ছে কি বলো রকেট। রকেট কোন দিকে যাচ্ছে, উগান্ডার দিকে চলে যাচ্ছে। নেহালের গার্লফ্রেন্ডকে যে আঘাত করবে রকেট, এই রকেটটা কে পাঠাচ্ছে, নেহাল পাঠাচ্ছে তার ভালোবাসার স্মৃতি হিসাবে। ভালোবাসার স্মৃতি হিসাবে কি পাঠাচ্ছে, রকেট পাঠাচ্ছে। ঠিক আছে, দেখা গেল রকেট কি কোথায় যাচ্ছে, উগান্ডায় চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে ডিএমসিএস কলেজে যাচ্ছে না আমার, মানে এখানে উগান্ডা, সেটা বুঝাইছি, বুঝছো আর কি। আচ্ছা তাহলে দেখো এই যে রকেট, আমরা এখন হচ্ছে রকেট নিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে দেখো রকেটের ক্ষেত্রে আমাদের সূত্র, আমরা এমনি নরমাল সূত্র জানি, এফ সমান সমান এম এ। সো রকেটের ক্ষেত্রে কি এটা এফ সমান সমান এম এর জায়গায় এমভি হয়ে যাবে না? একই, রকেটের ক্ষেত্রে একই সূত্র, এফ সমান সমান এম এ। তবে এখানে এমটা হচ্ছে রকেটের ভর, এখানে এমটা হচ্ছে রকেটের ভর। ঠিক আছে, এটা হচ্ছে রকেটের ত্বরণ, এটা হচ্ছে কি বলো রকেটের ত্বরণ, আর এফটা হচ্ছে রকেটের গ্যাস কর্তৃক প্রযুক্ত বল, রকেটের গ্যাস কর্তৃক প্রযুক্ত বল। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি রকেটের ত্বরণ এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। যেহেতু রকেটটা অনেক বড়, নেহালের ভালোবাসার মতো অনেক বড়, রকেট অনেক বড়, এই জন্য আমরা রকেটের ভরকে বড় এম দ্বারা লিখলাম, বড় এম। ঠিক আছে, নেহালের মতো বড়, বড় এম দ্বারা লিখলাম, তাহলে এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা লিখতে পারি এফ, রকেটের ক্ষেত্রে এফ মানে কি জানো, ডেল্টা এম বাই ডেল্টা টি ইনটু ভি। ঠিক আছে, তাহলে রকেটের ক্ষেত্রে এফ এর সূত্র হচ্ছে ডেল এম বাই ডেল টি ইনটু ভি। ঠিক আছে, এই ডেল এম বাই ডেল টি মানে কি জানো, এই ডেল এম বাই ডেল টি মানে হচ্ছে গ্যাস নির্গমনের হার, গ্যাস নির্গমনের হার। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাস কর্তৃক বেগ, রকেটের যে গ্যাস থাকে, গ্যাস কর্তৃক প্রযুক্ত যে বেগ। ঠিক আছে, এটা হচ্ছে রকেটের ভর। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, a is equal to 1 by m del m by del t into v। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে বলো, এই যে নেহাল রকেটটা পাঠাচ্ছে, এই রকেটের ভর যদিও বাড়ায় দেয়, অনেক বাড়ায় দেয়, বলো ত্বরণ কি কমে যাবে না? ত্বরণ কমে যাবে, অনেক দিন লাগবে যাইতে। ঠিক আছে, তাহলে দেখো রকেটের ভরটা, ওকে ওকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, ওকে কি রকেটের ভরটা কম রাখতে হবে, কারণ জানতে হবে রকেটের ভরের সাথে এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই সম্পর্ক কি বলো, ব্যস্তানুপাতিক। তাহলে ভরটা কম রাখলে ত্বরণটা বেড়ে যাবে, তাহলে এম এর সাথে এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, এজন্য রকেটের ভর কমালে রকেটের ত্বরণ বাড়ে। গ্যাস নির্গমনের হার, ওকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেশি গ্যাস নির্গমন না করে, রকেটও কিন্তু গ্যাস নির্গমন করে, তো রকেটের গ্যাস নির্গমনের হারটা কে বাড়াই দিতে হবে। বাড়াই দিতে হবে কেন, কারণ ওকে জানতে হবে যে এর সাথে রকেটের গ্যাস নির্গমনের হার সমানুপাতিক সম্পর্ক, ডেল এম বাই ডেল টির সাথে এর সম্পর্ক সমানুপাতিক। গ্যাস যত নির্গমন করবে রকেট তত দ্রুত চলে যাবে, রকেটের ত্বরণ তত দ্রুত বাড়বে। ভি এর সাথে রকেটের ত্বরণের সম্পর্ক সমানুপাতিক, যত বেগ বাড়বে তত ত্বরণও বাড়বে। ঠিক আছে, রকেট যত উপরে ওঠে ত্বরণ তত বাড়তে থাকে। ঠিক আছে, আচ্ছা এটা একটু মনে রাখবা সবাই। ঠিক আছে, তাহলে দেখো রকেটের ক্ষেত্রে এই যে আমি সম্পর্কগুলো বললাম, যে ভর কমাইলে ত্বরণ বাড়ে, গ্যাস নির্গমনের হার বাড়াইলে ত্বরণ বাড়ে, আর হচ্ছে বেগ, যদি আমি যদি বেগ বাড়াই তাহলেও কি ত্বরণ বাড়ে। তো এই সম্পর্কগুলো থেকে কোশ্চেন আসবে তোমাদের, যে আসলে কার সাথে কার সমানুপাতিক সম্পর্ক, কার সাথে কার ব্যস্তানুপাতিক সম্পর্ক, কোনটা বাড়াইলে কোনটা কমে, এইটা আসলে তোমাদের একটু মনে রাখতে হবে। এই জন্য এই সূত্রটা মাথায় রাখতে হবে, যে এই সূত্রটা যে 1 বাই এম, আমি একটু ফ্রেশ করে লিখে দিচ্ছি, 1 বাই এম ডেল এম বাই ডেল টি ইনটু ভি। ঠিক আছে, এই সূত্রটা সবাই একটু সুন্দর করে মাথায় রাখবা, যে 1 বাই এম ডেল এম বাই ডেল টি ইনটু ভি। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই একটু কমেন্টস করে ফেলো, গ্যাস নির্গমনের হারের সাথে, গ্যাস নির্গমনের হারের সাথে রকেটের ত্বরণের সম্পর্কটা কি, সবাই একটু কমেন্টস করে ফেলো। গ্যাস নির্গমনের হারের সাথে রকেটের, গ্যাস নির্গমনের হারের সাথে রকেটের ত্বরণের সম্পর্কটা কি? গ্যাস নির্গমনের হারের সাথে রকেটের ত্বরণের সম্পর্কটা কি, সবাই কমেন্টস করে ফেলো।
সমানুপাতিক। ওকে, অনেকে কমেন্টস করতেছো সমানুপাতিক, তার মানে তোমরা বুঝে ফেলছো। ওকে, তোমরা কিন্তু সবাই সবকিছু পেরে গেছো, কোনো দুশ্চিন্তার কিছু নাই। ফিজিক্স খুবই সহজ জিনিস, ফিজিক্স খুবই সহজ জিনিস। হ্যাঁ, ফিজিক্সে প্রচুর ফাঁকি দেওয়া যায়, প্রচুর ফাঁকি দেওয়া যায়। এজন্য ফিজিক্স আমার খুব ফেভারিট। আমি ফাঁকিবাজদের দলে, তোমার যারা ফাঁকিবাজ আছো, সো আমি কিন্তু তাদের দলে আছি, ঠিক আছে। ফিজিক্স যদি তুমি বোঝো, বিশ্বাস করো, ফিজিক্সে সব থেকে বেশি ফাঁকি দেওয়া যায়। এই জন্য ফিজিক্স আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে। তো সব থেকে তুমি যদি জাস্ট বুঝে পড়ো, তোমার আর কিচ্ছু পড়া লাগবে না ফিজিক্সে, কিচ্ছু পড়া লাগবে না, জাস্ট শুধু তোমার বুঝে পড়তে হবে, এই আর কি, ঠিক আছে। তাহলে দেখো লিফটের ক্ষেত্রে দেখো, লিফটের ক্ষেত্রে আমাদের লিফটের ক্ষেত্রে কি করব, পাঁচটা অবস্থার কথা বলবো। লিফটের ক্ষেত্রে কার পাঁচটা অবস্থা? নিহাল না, তোমাদের কারো পাঁচটা অবস্থা না বাবা, আমি ওইদিকে যাব না। হ্যাঁ, লিফটের মধ্যে আবার পাঁচটা অবস্থা বলতে যে কান্না কার কথা বলে দিব, এসে আবার কেস খেয়ে যাব, ঠিক আছে। লিফটের মধ্যে আমি যাব না। হ্যাঁ, সো আলটিমেটলি লিফটের মধ্যে একটা বস্তুর পাঁচটা অবস্থার কথা আমি বলবো। হ্যাঁ, বস্তুর পাঁচটা অবস্থা। দেখো, লিফট যদি কখনো এ ত্বরণ, দেখো পাঁচটা অবস্থা আমি যদি বলি যে লিফট এ ত্বরণে যদি উপরে ওঠে, লিফট যদি এ ত্বরণে উপরে ওঠে, লিফট যদি এ ত্বরণে উপরে ওঠে, তাহলে r is equal to m into g plus a, m into g plus a। এটা হচ্ছে তোমার কি লিফট কর্তৃক যে বলটা, সেটা হচ্ছে কি m into, এটা সূত্র জাস্ট মনে রাখবা। লিফট যদি এ ত্বরণে উপরে ওঠে, তাহলে আমরা তো নরমালি জানি যে তোমার বলের সূত্র হচ্ছে F সমান সমান mg, তাই না? তাহলে দেখো এ ত্বরণে উপরে উঠতেছে, তাহলে g এর সাথে আবার কি a যুক্ত হচ্ছে, g plus a। লিফট যখন এ ত্বরণে উপরে ওঠে, তখন r is equal to m into g plus a। লিফট যখন এ ত্বরণে নিচে নামে, লিফট যখন এ ত্বরণে নিচে নামে, তখন সূত্রটা হবে r is equal to, সব ঠিক থাকবে, শুধু g minus a, g minus a, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো লিফটটা যদি জি ত্বরণে উপরে ওঠে, সাপোজ কি ত্বরণে উপরে উঠছে, জি ত্বরণে উপরে উঠছে, তাহলে কি বলতো, আমরা এই সূত্রে জাস্ট এর জায়গায় জি বসাই দিব, r is equal to m into g plus g। জাস্ট এই সূত্রে কি এর জায়গায় জি বসাই দিব, কারণ এই সূত্র ছিল এ ত্বরণে উপরে ওঠে, আর এই সূত্রে হচ্ছে জি ত্বরণে উপরে ওঠে। তাহলে জি ত্বরণে উপরে উঠলে এর জায়গায় কি বসাবো, জি বসাবো। তাহলে r is equal to m into g plus a, তার মানে 2mg। নরমাল mg মানে হচ্ছে w। তাহলে দেখো ওজনের দ্বিগুণ অনুভব করবে। লিফট যখন জি ত্বরণে উপরে উঠবে, তখন দ্বিগুণ ওজন অনুভব করবে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো, লিফট যখন জি ত্বরণে উপরে ওঠে, তখন ওজনটা দ্বিগুণ মনে হয়, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট, লিফট যখন জি ত্বরণে নিচে নামে, লিফট যখন জি ত্বরণে নিচে নামে, তখন এই সূত্র জাস্ট এ ত্বরণে নিচে নামছিল এই সূত্র, এবার জি ত্বরণে নিচে নামছে, জাস্ট এর জায়গায় জি বসাই দিব, তাহলে সূত্র হবে r is equal to m into g minus g, তাহলে শূন্য হয়ে যাবে। তাহলে তোমার ওজন কখন শূন্য মনে হবে, যখন লিফট জি ত্বরণে নিচে নামবে। তাহলে এ ত্বরণে উপরে উঠলে সূত্র m into g plus a, এ ত্বরণে নিচে নামলে সূত্র m into g minus a। জি ত্বরণে উপরে উঠলে সূত্র জাস্ট এর জায়গায় জি বসাই দিব, তাহলে দ্বিগুণ হয়ে যাবে, ওজনের দ্বিগুণ হবে। আর জি ত্বরণে নিচে নামলে জাস্ট এখানে এর জায়গায় জি বসাই দিব, তাহলে 0 হয়ে যাবে। তাহলে কি ওজন শূন্য অনুভব করবে যখন জি ত্বরণে, লিফট যখন অবাধে নিচে নামে, মানে জি ত্বরণে নিচে নামে, ঠিক আছে। আর লিফট যখন জি অপেক্ষা বেশি ত্বরণে নিচে নামে, যদি এর মানটা জি অপেক্ষা কখনো বেশি হয়ে যায়, লিফট যখন জি অপেক্ষা বেশি ত্বরণে যদি নিচে নামে, তাহলে সূত্রটা হবে r is equal to m into, আমি কি বলছি, তোমার হচ্ছে এর মানটা কি জি এর থেকে বেশি, ঠিক আছে। তাহলে কি অতি ভরহীনতা অনুভব করবে, কেন বলতো, g minus a, বলতো এর মানটা কি জি থেকে বেশি, এর মানটা কি বলো, জি থেকে বেশি। তাহলে এটা যদি আমি বিয়োগ করি, তাহলে মাইনাসে চলে যাবে না, ওজনটা মাইনাসে চলে, তাহলে অতি ভারহীনতা, একদম মানে ভর তো নাই, অতি ভারহীনতা। তাহলে এটা কিন্তু আসতে পারে যে অতি ভারহীনতা কখন প্রকাশ পায়, বলো, লিফট যখন তোমার জি অপেক্ষা বেশি ত্বরণে নিচে নামে, তখন অতি ভারহীনতা প্রকাশ পায়। তাহলে এই পাঁচটা শর্ত একটু মাথায় রাখতে হবে। আমি আবার একটু রিপিটেশন করে দিই, এ ত্বরণে উপরে উঠলে জি প্লাস এ, এ ত্বরণে নিচে নামলে জি মাইনাস এ, জি ত্বরণে উপরে উঠলে দ্বিগুণ হবে, জি ত্বরণে নিচে নামলে শূন্য হবে, আর জি অপেক্ষা বেশি ত্বরণে নিচে নামলে কি হবে, অতি ভারহীনতা অনুভব করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা লাস্ট কয়েকটা মানে তোমার কথা বলে আজকের মতো ক্লাস শেষ করব, ঠিক আছে। দেখো, আমি কয়েকটা তোমাদের কোশ্চেন করি আর কি। আমি বলেছিলাম যে রকেটের গতি, তো সবাই একটু মনে করে বলো যে রকেটের গতি কোন সূত্রের প্রয়োগ ছিল, রকেটের গতি কোন সূত্রের প্রয়োগ ছিল, রকেটের গতি
কোন সূত্রের প্রয়োগ ছিল? কোন সূত্র, কার সূত্রের প্রয়োগ ছিল? সবাই একটু কমেন্টস করে ফেলো। নেহাল কমেন্টস গুলো পড়ো। জি ভাই। আতশী শাহ লিখছে নিউটনস থার্ড ল, তারান্নুম মামুন লিখছে থার্ড ল, হ্যাঁ। জান্নাতুল ফেরদৌস লিখছে 3, খালি 3 লিখছে। থার্ড ল। ওকে, দেখো থার্ড লই কিন্তু, কারণ কি আমরা কিভাবে পড়ছিলাম? ওই যে সেই আমরা উগান্ডা ট্যুরে চলে গেছিলাম। উগান্ডা ট্যুরে যে কি বলছিলাম? টেবিল সরাতে পারবে না। কে পারবে না? নিহাল পারবে না। টেবিল সরাতে পারবে না কেন? রাগ করে বসে আছে। তাহলে টেবিল সরাতে, সরাতে রাতে ছিল র দিয়েছিল রকেটের গতি। সো টেবিল সরাতে পারবে না, এটা হচ্ছে নিউটনস থার্ড ল। সো আজকে ইনশাআল্লাহ আমরা এতটুকু শিখলাম। হ্যাঁ, তো তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলা, আশা করি ক্লাসটা মোটামুটি ভালো লাগছে। যাই হোক, তোমরা হচ্ছে সুন্দর করে আমি যতটুকু পড়াইলাম এতটুকু সুন্দর করে পড়বা। আর আমরা আগামীকাল, মানে আগামীকাল বলতে আগামী ক্লাসে আমরা হচ্ছে বাদ বাকি অল্প কিছু অংশ বাকি আছে, এই অংশটা পড়াবো। এবং আগামী ক্লাসে সবার উপস্থিতি বাধ্যতামূলক। কেন বলতো? কারণ আমি গত ক্লাসে মানে চ্যাপ্টার 2 পড়িয়েছিলাম ভেক্টর, আর আজকে পড়লাম নিউটনীয় বলবিদ্যা। সো এই দুইটা চ্যাপ্টারের ম্যাথের শর্ট ট্রিক্স পেয়ে যাবা। ম্যাথ করাবো, যে ম্যাথ কিভাবে শর্টকাট 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিভাবে সুন্দর করে ম্যাথ গুলো করা যায়, ক্যালকুলেটর ছাড়া হাতে কলমে কিভাবে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সুন্দরভাবে করা যায়, এটাই আমি নিজে করাবো। সো দ্বিতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায়, এই দুইটা অধ্যায় আর তোমরা সবাই জানো রুটিনে দেওয়া আছে যে এরপরে কিন্তু রিভিউ এক্সাম আছে। সো রিভিউ এক্সামে ভালো করার জন্য অবশ্যই ম্যাথ গুলা খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে? সো পরের ক্লাসে অবশ্যই সবার উপস্থিতি বাধ্যতামূলক। যারা যারা আজকে ক্লাস করেনি, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে যারা আজকে ক্লাস করে নাই, অবশ্যই ওদেরকে বলবা যাতে পরের ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড থাকে। আর আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার যদি দেখে নিতে পারো তাহলে আরো ভালো হয়, কারণ আজকে অনেক ইনফরমেশন ছিল, অনেকটা কভার করে দিয়েছি। সো আজকের ক্লাসটা যারা সুন্দরভাবে করতে পারো না প্রথম থেকে শেষ পর্যন্ত, অনেকে বলছিলা নেট প্রবলেম, তারা সুন্দরভাবে একটু করে নিবা। এবং আগামীকাল যে পরীক্ষা আছে, পরীক্ষায় সবাই আশা করি অ্যাটেন্ড করবা। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।